আচ্ছা দেখ, এসএসসিটা পড়িনি আগে, এসএসসি, কারণ আজকে বলেছিলাম এসএসসিটা পড়াবো, এসএসসি পড়ানো হয়নি, এসএসসিটা পড়িয়ে দিই। ক্লাস শেষ হয়ে গেলে আজকে এই পিডিএফ গুলো দিতে হবে। এই এসএসসি, এই এসএসসি, এসএসসি আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্টের কত নম্বর ধারায় বলা আছে দেখ, ইনকাম ট্যাক্স অ্যাক্টের সেকশন 2 সাবসেকশন 7 এ বলা আছে। এসএসসি কাকে বলে, আগের দিন বলেছিলাম এসএসসি কাকে বলে। এসএসসি মানে হচ্ছে কর নির্ধারী, যে গভর্নমেন্টকে ট্যাক্স দেয় তাকে এসএসসি, যে গভর্নমেন্টকে ট্যাক্স দেয় তাকেই বলা হয় এসএসসি। কি লিখে যায় কাকে বলে? এসএসসি মিন্স এনি পার্সন, এসএসসি হচ্ছে একটা পার্সন বাই হোম এনি ট্যাক্স, যে কিনা গভর্নমেন্টকে যে কোনো ট্যাক্স দেয় তাকে এসএসসি বলে। যে ধর আমি গভর্নমেন্টকে ট্যাক্স দিই, আমি হয়ে গেলাম এসএসসি। অর অর এনি আদার সাম, এনি আদার সাম মানে ধর আমি ধর ট্যাক্স দেরি করে দিতে হচ্ছে, ট্যাক্স দেরি করে দিয়েছি, ট্যাক্স যদি আমি দেরি করে দিই সরকার আমার থেকে কি নেবে, পেনাল্টি চার্জ করবে, ফাইন নেবে, ওইগুলো কিন্তু এসএসসির মধ্যে পড়ে। এখানে কি বলছে এসএসসি কাকে বলে? এসএসসি মিন্স এনি পার্সন বাই হোম এনি ট্যাক্স, ঠিক আছে, যে কোনো ট্যাক্স, ঠিক যে কোনো ট্যাক্স অর এনি আদার সাম, যেমন পেনাল্টি হতে পারে, ইন্টারেস্ট হতে পারে, অফ মানি ইজ পেবল আন্ডার দিস অ্যাক্ট, তাকে এসএসসি বলে। দেখ এখানে এর বাংলাটা আমি লিখে দিয়েছি এসএসসি কাকে বলে। দেখ কি বলছে, এসএসসি বলতে এমন কোন ব্যক্তিকে বোঝায়, এসএসসি কি একটা পার্সন, ব্যক্তিকে বোঝায় যার দ্বারা ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী, ইনকাম ট্যাক্সই বলছি, ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী, ঠিক আছে, ট্যাক্স দিতে বাধ্য, ট্যাক্স দিতে বাধ্য বা অন্য কোনো অর্থ, অন্য কোনো অর্থ মানে কি বললাম বল, পেনাল্টি বললাম আর কি বললাম, ইন্টারেস্ট বললাম। তো এই কথা লিখেছে এসএসসি বলতে এমন কোনো ব্যক্তিকে বোঝায় যার দ্বারা ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী ট্যাক্স বা অন্য কোনো অর্থ দিতে বাধ্য। বুঝতে পারলি? তাহলে এই কথাটা লিখেছে এখানে, তাহলে এই কথা লিখেছে এসএসসি কাকে বলে, এসএসসি হচ্ছে একটা পার্সন বাই হুম, এসএসসি হচ্ছে একটা পার্সন যেখানে ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী ট্যাক্স দিতে বাধ্য বা অন্য কোনো কিছু, অন্য কিছু যেমন পেনাল্টি হতে পারে, ইন্টারেস্ট হতে পারে। এবার তিনটে প্যারাতে লিখেছি, এর মধ্যে এসএসসির মধ্যে কি কি ইনক্লুড থাকে। এটা হচ্ছে প্রথমে এই প্যারাটা বলবো, তারপর এটা বলবো, তারপর এটা বলবো, এক একটা করে। বলছে এভরি পার্সন এগেনস্ট হুম প্রসিডিং হ্যাজ বিন স্টার্টেড, ধর মানে আমার বিরুদ্ধে গভর্নমেন্ট মানে সরকার, আমার বিরুদ্ধে সরকার প্রসিডিং শুরু করেছে, প্রসিডিং মানে ট্যাক্স সংক্রান্ত প্রসিডিং, মানে আমি যা দেখিয়েছি ওর নাও মনে হতে পারে যে আমি যে ইনকাম করেছি সেই ইনকামটা হয়তো সঠিক মনে নাও হতে পারে। এই যে বলছে এভরি পার্সন এগেনস্ট হুম, ঠিক আছে, এগেনস্ট হোম প্রসিডিং হ্যাজ বিন স্টার্টেড ফর হিজ ইনকাম অর লসেস, ধর আমি সরকারকে বলেছি আমি এই বছর এত টাকা ইনকাম করেছি, তো গভর্নমেন্ট আমার বিরুদ্ধে প্রসিডিং করবে যে আদৌ সত্যি এই লোকটার কি এত টাকা ইনকাম কি ইনকাম না যাচাই করবে, ঠিক আছে। তো তো এটা বলেছে ইনকাম বা লস। এবার আমি দেখি না আমি তো ব্যবসা থেকে লস খেয়েছি, কেন লস খেয়েছি ও ভালো করে দেখবে, কি কারণে কিভাবে লস খেয়েছে, ও প্রসিডিং করবে। তাহলে কি বলছে এভরি পার্সন এগেনস্ট হোম প্রসিডিং হ্যাজ বিন স্টার্টেড, কার কি নিয়ে, আমার ইনকাম এবং লস নিয়ে। ফর অ্যাসেসমেন্ট অফ আদার পার্সন ফর হুম দে আর অ্যাসেসেবল, ঠিক আছে, ধর গভর্নমেন্ট অন্য কোনো ধর আমি হচ্ছে এমন একটা পার্সন, আমাকেও এসএসসি বলা হবে, ধর এমন একজন লোক আছে, ঠিক আছে, তার হয়ে তার দেখাশোনাটা আমি কাজটা দেখাশোনা আমি করছি, ঠিক আছে। তো এখানে বলছে কি ফর অ্যাসেসমেন্ট অফ আদার পার্সন, অন্য কোনো ব্যক্তির অ্যাসেসমেন্ট করছে, বলছে ফর অ্যাসেসমেন্ট অফ আদার পার্সন ফর হুম দে আর অ্যাসেসেবল, মানে সাপোজ ধর কোনো একজন পার্সন আছে তার ট্যাক্স দিতে আমি বাধ্য, মানে ওর সমস্ত জিনিস আমি দেখাশোনা করছি, ঠিক আছে। তো তাহলে তার উপরও যাচাই হবে, ঠিক আছে। আর অ্যামাউন্ট রিফান্ড ডিউ টু হিম অর ডিউ টু হার পার্সন, ধর আমি ধর গভর্নমেন্টকে যত টাকা ট্যাক্স দেওয়ার কথা আমি তার চেয়ে বেশি ট্যাক্স দিয়ে দিচ্ছি, তাহলে আমি রিফান্ড পাবো, যত টাকা দেওয়ার কথা তার চেয়ে বেশি ট্যাক্স দিয়ে দিই আমি তো রিফান্ড পাবো, তাহলে সেক্ষেত্রেও কাজ করা হবে এই তিনটে পয়েন্টের জন্য। তাহলে এখানে দেখ কি লিখেছে, এখানে দেখ কি লিখেছে, এই যে এখানে লিখেছে কি প্রথম পয়েন্ট, পার্সন এগেনস্ট হোম প্রসিডিং হ্যাভ বিন স্টার্টেড, যেই পার্সনের বিরুদ্ধে, যেই পার্সনের এগেনস্টে প্রসিডিং শুরু করা হয়, প্রসিডিং, তাহলে কি বলেছে, এই যে প্রসিডিং কে বাংলা বলে কার্যক্রম, ঠিক আছে, যার বিরুদ্ধে কর নির্ধারণের কার্যক্রম শুরু হয়েছে, এটা হতে পারে তার নিজের ইনকাম বা লস নির্ধারণের জন্য বা অন্য কোনো ব্যক্তির আয় নির্ধারণের জন্য, অন্য কোনো ব্যক্তির আয় নির্ধারণের জন্য, ঠিক আছে, যার জন্য সে দায়ী। সাপোজ ধর অন্য কোনো ব্যক্তি, ধর অন্য কোনো ব্যক্তি ধর মিস্টার রাম আছে, ঠিক আছে, ও কত টাকা ইনকাম করলো বা লস হলো, ওর ইনকাম বা লস দেওয়ার জন্য আমি দায়বদ্ধ কেন, দেখা গেল ও এখানেই থাকে না বা কোনো কারণে আমি দায়বদ্ধ। এখানে কি বলেছে ভালো করে পড়তে হবে, অন্য কোনো ব্যক্তির আয় নির্ধারণের জন্য, যার জন্য সে দায়ী, ঠিক আছে, যার জন্য সে দায়ী তাকে আমাকে এসএসসি বলা হবে।
আজকে আমি এই বছর কত টাকা ইনকাম করলাম, আমি বললাম গভর্নমেন্টকে, বললাম আমি এত টাকা ইনকাম করি, এত টাকা লস হয়েছে, তাহলে গভর্নমেন্ট তো আমার বিরুদ্ধে প্রসিডিং শুরু করবে। এবার ধর সাপোজ ধর তুই আছিস, তোর তোর একটা ইনকাম আছে, তোর ইনকামের উপর ট্যাক্স আমি দিতে দায়বদ্ধ, আমি বলেছি আমি এটা দায়বদ্ধ, কারণ তোর হিসাবটা আমি দেখাশোনা করছি, আমি ট্যাক্সটা দিতে দায়বদ্ধ, ঠিক আছে তো? তাহলে তাহলে তোর ইনকামটা যাচাই করবে, তোর ইনকাম বা লস যাচাই করবে, ঠিক আছে তো? বা আর কি বলছে, তার বা অন্য কারো প্রাপ্য রিফান্ড নিতে হবে। ধর আমি ধর গভর্নমেন্টকে যত টাকা ট্যাক্স দেওয়ার কথা আছে, বেশি টাকা ট্যাক্স দিয়েছি, আমি রিফান্ড পাবো তো, আমি তো রিফান্ড পাবো, তাহলেও এই ব্যাপারেও যাচাই করবে। বা ধর ও ও গভর্নমেন্টকে যত টাকা ট্যাক্স দেওয়ার কথা, ও তো বেশি ট্যাক্স দিয়েছে, তো ওরটাও যাচাই করা হবে। এটাই বলছি, পার্সন এগেইনস্ট হোম প্রসিডিং হ্যাভ বিন স্টার্টেড, ঠিক আছে তো? এই পয়েন্টটা বলি। নেক্সট পয়েন্ট কি বলি দেখ, হু ইজ ডিম টু বি এসএসসি। এসএসসি তুই নোস, তুই এসএসসি নোস, কিন্তু তোকে মনে করা হবে তুই এসএসসি। ডিম মানে মনে করা, তুই এসএসসি নোস, কিন্তু তোকে মনে করা হবে তুই এসএসসি। যেমন যেমন লিগাল রিপ্রেজেন্টেটিভ, ডিক্রিজ পার্টনার। যেমন ধর সাপোজ ধর একজন লোক আছে, আমি তোকে বলছি গল্পটা, একজন লোক আছে মিস্টার রাম, এবার ধর ও ধর মারা গেল। আমাদের বছর কি হয় জানিস, প্রিভিয়াস ইয়ার কত হয়, এপ্রিল থেকে মার্চ অব্দি হয়। এবার ধর এপ্রিল থেকে ডিসেম্বর অব্দি কাজকর্ম করলো, ইনকাম টিনকাম করলো, ডিসেম্বর মাসে মারা গেল, ভালো করে বুঝবি কিন্তু। তাহলে এপ্রিল মাস থেকে ডিসেম্বর অব্দি কাজ করলো, তাহলে কাজ করে তো সারা বছর তো কিছু ইনকাম করলো, তাই সারা বছর হয়নি, এপ্রিল থেকে ডিসেম্বর 9 মাস তো কাজ করলো, 9 মাস কাজকর্ম করে তো একটা ইনকাম করলো, ইনকাম করলে তো গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়া উচিত। তাহলে ও তো মারা গেছে, গভর্নমেন্ট কার থেকে ট্যাক্স নেবে? গভর্নমেন্ট কার থেকে ট্যাক্স নেবে? বুঝতে হবে তোকে না ব্যাপারটা, ওর থেকেও ট্যাক্স নেবে, যে মারা গেছে তার থেকেও ট্যাক্স নেবে, হ্যাঁ যে মারা গেছে তার থেকেও ট্যাক্স নেবে। এবার ও যে মারা গেছে, ও তো লিগাল রিপ্রেজেন্টেটিভ, বুঝিস তো কাকে বলে? মানে ও যদি মারা যায়, তাহলে ওর সম্পত্তি বিষয় আশয় কে পাবে? ওর যে লিগাল হায়ার থাকবে, ঠিক আছে, লিগাল রিপ্রেজেন্টেটিভ থাকবে, বউ হলো বা ছেলে হলো বা মেয়ে হলো, তাহলে তাকে ট্যাক্স দিতে হবে, তাকে ট্যাক্স দিতে হবে। বুঝতে পারলি কি বললাম? তো এখানে বলতে চাইছে কি, হু ইজ ডিম টু বি এসএসসি, সরকার তুই কিন্তু এসএসসি নোস, তোকে এসএসসি মানা হয়েছে। কি কেসে? লিগাল রিপ্রেজেন্টেটিভ অফ ডিজিজ পার্টনার, ডিজিজ পার্টনার মানে যে পার্টনার তার যে মারা গেছে, তার লিগাল রিপ্রেজেন্টেটিভকে সরকার ডিমড এসএসসি মনে করবে এবং বলবে তুমি ট্যাক্স দাও, তোমার বাবার ট্যাক্সটা তুমি দিয়ে দাও, লিগাল রিপ্রেজেন্টেটিভ। বোঝা গেল? এবার এজেন্ট অফ নন রেসিডেন্ট, এবার বোঝ নন রেসিডেন্ট মানে কি, যে তার ভারতে থাকে না, ভারতবর্ষের বাইরে থাকে, ভারতবর্ষের বাইরে থাকে, তার ফরেনে থাকে, ফরেনে তার ব্রিটিশ ইংল্যান্ডে থাকে, ঠিক আছে? এবার ওর কোনো এজেন্ট ভারতে থাকে, ওর কোনো এজেন্ট ভারত থাকে, তাহলে ভারত সরকার কার থেকে ট্যাক্স নেবে? ওই এজেন্টের থেকে ট্যাক্স নেবে। মানে ওই যে মালিক ফরেনে ইংল্যান্ডে থাকে, ও এখানে আসে না খুব একটা, কিন্তু ওর এজেন্ট এই দেশে যে সমস্ত ব্যবসায় কাজকর্ম পরিচালনা করছে, ঠিক আছে তো? তুই ভাব এই টাটা কোম্পানি, টাটা রিলায়েন্স কোম্পানি, আম্বানি, ও তো বিদেশি বিদেশি কোম্পানি আছে, ও কি বিদেশ বিদেশ ঘুরে বেড়ায়? ও তো এখানেই থাকে, ওর এজেন্ট কিন্তু বিদেশে আছে যে ব্যবসা দেখাশোনা করছে। তো এখানে এজেন্টকে বলা হবে ডিমড এসএসসি। বোঝা গেল কি বললাম? ডিমড এসএসসি মনে তাকে রাখতে হবে, কিন্তু বুঝতে হবে কিন্তু ব্যাপারগুলো। তাহলে কি কি বললাম, পয়েন্টগুলো মাথায় রাখতে, এখান দিয়ে এমসিকিউ আসবে। আর এসএসসি ইজ ডিফল্ট, সেই লাইনটার মানে কি বলতে তোকে বলে দিচ্ছি, এসএসসি ডিফল্ট। যারা চাকরি করে না, যারা চাকরি করে সার্ভিস করে, তাদের না প্রতি মাসে যত টাকা মাইনা পায়, কোম্পানির মালিক ওদের থেকে একটা ট্যাক্স কেটে নেয়। ভালো করে বুঝবি গল্পটা। কেউ যদি চাকরি করে বাড়িতে, তাদেরকে জিজ্ঞাসা করবি, এই ব্যাপারটাই হয়। ধর কেউ ধর চাকরি করে, তার মাসে ধর পাচ্ছে, ধর 50,000 টাকা মাইনা পাচ্ছে, ও ধর 50,000 টাকা মাইনা, 50,000 টাকা বাড়িতে নিয়ে আসছে না, মালিক ওর থেকে ধর সাপোজ ধর 5,000 টাকা কেটে নিল, সাপোজ 5,000 টাকা কেটে নিল, কেটে ওর হাতে কত দিচ্ছে? 45,000 টাকা বুঝে তুমি গাড়িতে নিয়ে চলে যাও। তাহলে প্রতি মাসে মালিক তোমার অ্যাকাউন্ট থেকে 5,000 টাকা, মাইনা থেকে 5,000 টাকা করে কাটবেই। এটা কে বলেছে? সরকার বলেছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলে দিয়েছে, তোমার কোম্পানি যে সমস্ত এমপ্লয়ি চাকরি করে, তাদের মাইনা থেকে সবাইকে 5,000 টাকা নাও কাটতে পারে, এটা যার যেমন মাইনা তার অনুযায়ী একটা সরকার নিয়ম বলেছে। আমি জাস্ট একটা এক্সাম্পল বললাম, 5,000 টাকা কাটবে, ঠিক আছে? এবার ধর তোর যা মাইনা, তার মাইনা 10% সরকার কাটতে বলেছে। তা তোর মাইনা যে 1,00,000 টাকা হয়, বলছে না, ওর থেকে তুমি ওর মাইনা থেকে 10,000 টাকা কাটো। তার মানে টাকা কাটা, দেখ ভালো করে ইংলিশটা বলি, কাটা কাটা, কাটাকে ইংরেজি বলে ডিডাক্ট। কিসের টাকা কাটবে? এটা কিসের টাকা? ট্যাক্স। তাহলে কি হলো, সাজালে কি হবে? ট্যাক্স ডিডাক্ট। কোথা থেকে টাকা কাটছে? স্যার মাইনা থেকে। মাইনা মানে কি? ইনকাম। ইনকামকে কি বলে? সোর্স। এখানে না একটা কথা বলে, টিডিএস বলে একটা অপশন, দেখ এখানে লেখা দেখছিস টিডিএস, দেখ টিডিএস লেখা দেখে, টিডিএস টিডিএস দেখে লেখাটা টিডিএস আছে। স্যার টিডিএস এর ফুল ফর্ম কি? টিডিএস মানে ট্যাক্স, টি মানে ট্যাক্স, আর ডি মানে ডিডাক্ট, আর সোর্স মানে ইনকাম। তার মানে কি হলো, একটু প্র্যাকটিক্যালি কথা ভাববি, প্র্যাকটিক্যাল তুই এমনি বুঝিয়ে যাবি যে জিনিসটা কি বলছে। আজকে আমি ধর মালিক, তুই আমার কোম্পানি চাকরি করিস, এবার তোর মাস গেলে ধর মাইনা 50,000 টাকা, ঠিক আছে? সরকার আমাকে বলেছে, তোমার কোম্পানি যে সমস্ত স্টাফ কাজ করে, তাদের মাইনা থেকে
তুমি 10% করে ট্যাক্স কাটবে, আর এটাকেই বলা হয় টিডিএস। এবং তুমি যখন কাটবে বাধা দেবে না, বাধা দেবে না, এটা আইন দিতেই হবে, সরকার আইন করেছে দিতেই হবে, তোকে 10% করে ট্যাক্স কাটবে। কে কাটবে? আমি কাটবো, আমি মালিক কাটবো। স্যার কেটে কি আপনি কি আপনার পকেটে রেখে দেবেন? না, আমি আমার পকেটে রাখবো না, এই যে টাকাটা নিলাম, টাকাটা নিয়ে আমি সরকারকে দিয়ে দেবো। কি বললাম বুঝতে পারলি? কি বললাম গল্পটা বুঝতে পারলি? এটা হচ্ছে টিডিএস। এই কথাটাই এখানে বলেছে, এই কথাটাই এখানে বলেছে। কি লিখেছে? বলছে এসএসসি ইজ ডিফল্ট, কি লিখেছে? পারসন হু ফেল টু ডিডাক্ট অ্যাট সোর্স। ঠিক আছে, ধর আমি ধর মালিক, আমি তোর অ্যাকাউন্ট থেকে টাকাই কাটিনি, আমি তোর অ্যাকাউন্ট থেকে টাকাই কাটিনি, বা তোর অ্যাকাউন্ট থেকে টাকা কেটেছি কিন্তু সরকারের অ্যাকাউন্টে টাকা ফেলিনি, এটাই বলেছে। বলছে পারসন হু ফেল টু ডিডাক্ট ট্যাক্স অ্যাট সোর্স, আমি এমন পারসন, আমি মালিক, তো ওই চাকরিকে তোর অ্যাকাউন্ট থেকে ট্যাক্স কাটার দায়িত্ব আমার, সরকার আমাকে বলেছে কিন্তু আমি কাটিনি, অথবা কেটেছি তো ঠিক, কিন্তু কাটলে কি হবে? সেই টাকাটা কাকে দিতে হবে? গভর্নমেন্টকে দিতে হবে, গভর্নমেন্টকে দিই, তাকে বলা হয় এসএসসি ইজ ডিফল্ট। বুঝতে পারলি? এসএসসি ইজ ডিফল্ট। তো এই হচ্ছে তোর ব্যাপার। এবার টিডিএস কি বলে, টিডিএস সম্পর্কে একটু বলে দিয়েছি, আমি অলরেডি বলে দিলাম। তবে এখানে কি লিখেছে? আন্ডার ইনকাম ট্যাক্স ইন সাম কেসেস, কিছু কেসে পেয়ার অফ ইনকাম, ঠিক আছে, পেয়ার অফ ইনকাম ইজ আন্ডার অব্লিগেশন টু পে ইনকাম টু দ্য পেই অফার দ্য ডিডাকশন অফ ট্যাক্স। ইফ পেয়ার ফেল টু, ওই যেটা বললাম তোকে, যেটা গল্পটা বললাম না তোকে, মুখে যেটা বললাম গল্পটা, ওই কথাটাই এখানে ইংলিশে লিখেছে। ঠিক আছে, তোকে কি বললাম? ধর আমি মালিক, তুই আমার কোনো চাকরি করিস, তাহলে আমার ডিউটি কি? তোর মাইনা, প্রতি মাসের মাইনা থেকে ট্যাক্সের টাকাটা কাটা, মানে মাইনা যা আছে তার থেকে ট্যাক্সটা কাটা, ট্যাক্সটা কেটে কি করবো? ট্যাক্সটা কেটে গভর্নমেন্টের অ্যাকাউন্টে জমা, এটাই লিখেছে এখানে, এটাকে বলা হয় টিডিএস। এই যে পেয়ার ফেলস টু ডিপোজিট, পেয়ার যদি ডিপোজিট করতে ফেল করে, ঠিক আছে, অথবা ডিডাক্ট সাচ ট্যাক্স অর আফটার ডিডাকশন ফেল টু ডিপোজিট, ঠিক আছে, উইথ দ্য গভর্নমেন্ট, হি উইল নোন অ্যাজ এসএসসি ইন ডিফল্ট। বুঝলি এসএসসি ইন ডিফল্ট কাকে বলে? তোকে বলা হবে এসএসসি ইন ডিফল্ট। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট আমি বলি, ডিমড এসএসসি কে বাংলা অনুমোদিত করে, যে ব্যক্তি নিজে করদাতা না হলেও আইন অনুযায়ী তাকে করদাতা বলা হয়। তুই এসএসসি নস, কিন্তু আইন অনুযায়ী তোকে এসএসসি বলে মানা হবে। যেমন উদাহরণ কি বলছে? মৃত ব্যক্তির লিগাল রিপ্রেজেন্টেটিভ। সিম্পল ব্যাপার তো, একজন লোক মারা গেছে, ঠিক আছে, একজন লোক যদি মারা যায় তার লিগাল রিপ্রেজেন্ট কি হয়? জেনারেলি কি হয়? তার ওয়াইফ, ছেলে বা মেয়ে হয়, ঠিক আছে। তো তার মানে তার বাবার যে ট্যাক্সের টাকা বাকি, সেটা কে দেবে? তার লিগাল রিপ্রেজেন্টেটিভ কে দিতে হবে। অর্থাৎ তুই কিন্তু এসএসসি নোস, কিন্তু সরকার তোকে এসএসসি মনে করলো, সরকার তোকে এসএসসি মনে করলো, মনে করাকে বলা হয় ডিমড। ঠিক আছে, নন রেসিডেন্ট অফ রেজেন্ট, সাপোজ ধর আমার বস, ধর আমার কোম্পানি, যে আমার যে মালিক, সে ধর থাকে ইংল্যান্ডে, ও আমাকে ভারতে রেখে দিয়েছে, তাহলে তাহলে ভারত সরকার থেকে ট্যাক্স নেবে। আরে মালিক তো থাকে ইংল্যান্ডে, ওর থেকে কি করে ট্যাক্স নেবে? আমার থেকে ট্যাক্স নেবে, আমি এজেন্ট, তাহলে আমি কিন্তু এসএসসি নই, কিন্তু আমাকে এসএসসি মনে করা হচ্ছে, কেন? ওর হয়ে আমি এখানে দেখাশোনা করছি, কাজকর্ম হয়ে গেল। আর এসএসসি ইন ডিফল্ট তোকে অলরেডি বলে দিলাম, কি বলেছে? যে ব্যক্তি আইন অনুযায়ী কর কাটতে বা জমাইতে বাধ্য, কর কাটতে বা জমাইতে বাধ্য, এসএসসি ইন ডিফল্ট বলা হয়। যে ব্যক্তি টিডিএস কাটেনি, ঠিক আছে, যে টিডিএস কেটে সরকারে জমা দেয়নি। টিডিএস কি? কিছু ক্ষেত্রে আয় প্রদানকারী, মানে পেয়ার, ঠিক আছে, পেয়ার ব্যক্তিকে আয় প্রদানের আগে কর কেটে নিতে হয়, ঠিক আছে, মানে আমার কোম্পানি যে সমস্ত এমপ্লয়ি, তাকে ওর স্যালারি দেওয়ার আগে ওর থেকে ট্যাক্সটা কেটে নিতে হয়, এবং সেই ট্যাক্সটা সরকারকে জমা দিতে হয়। যদি কর না কাটে অথবা কর কেটে সরকারকে জমা না দেয়, তাকে বলা হয় এসএসসি ইন ডিফল্ট। মোটামুটি মাথায় ঢুকলো তো এসএসসি ইন ডিফল্ট, এখান দিয়ে এমসিকিউ আসবে, বেরিয়ে আসবে, তোকে পড়তে হবে। যখন কলেজ লাইফে পড়বি এইগুলো শর্ট 5 নম্বরে আসবে, শর্ট নোটস, ঠিক আছে, এই কোশ্চেন গুলোই আবার আসবে, নতুন করে কিছু আসবে না। আচ্ছা, এসএসসি আমি তোকে পড়িয়ে দিলাম। এখানে ফিচার্স বলে দেখ, একবার জাস্ট দেখে নে। এখানে খুব ভালো কথা বলেছে, বলছে কি এভরি এসএসসি ইজ আ পার্সন, বাট এভরি পার্সন নট অ্যান এসএসসি। এই লাইনটার মানে ধরতে পেরেছিস? আমি তোদের আগের ক্লাসে পড়েছিলাম পার্সন ক রকমের হয়, বল? 7 রকমের হয়। তোরা তো পার্সন, তোরা কিন্তু এসএসসি নোস। কেন? স্যার আমি কি বলছি, এসএসসি কাকে বলে? যে গভর্নমেন্টকে ট্যাক্স দেয়। তুই কি গভর্নমেন্টকে ট্যাক্স দিস? না। তাহলে বুঝতে পারলি কি বললাম? পার্সন মানে কিন্তু এসএসসি না, কিন্তু এসএসসি মানে পার্সন। দেখ আমি গভর্নমেন্টকে ট্যাক্স দিই, ঠিক আছে, আমি তো পার্সন প্লাস এসএসসি, কিন্তু তোরা তো গভর্নমেন্টকে ট্যাক্স দিস না, তোরা পার্সন কিন্তু এসএসসি না। তাহলে কি বললাম? পার্সন মানে এসএসসি নাকি এসএসসি মানে পার্সন? কি বুঝতে পারলি? পার্সন মানে এসএসসি নাকি এসএসসি মানে পার্সন? বল। এসএসসি মানে পার্সন, তাই লিখেছে। এই এমসিকিউ তে দিতে পারে, এটা এমসিকিউর জন্য পড়ে দিলাম। বলছে এভরি এসএসসি হচ্ছে পার্সন, এসএসসি মানেই পার্সন, কিন্তু পার্সন মানে কিন্তু এসএসসি নয়, মনে থাকবে তো।
আচ্ছা, if total income of a person is not taxable, still he will be treated as deemed to be SSC। মানে কি বলছে, বলছে কোনো পার্সনের টোটাল ইনকামটা ট্যাক্সেবল হয়নি। আজকে ধর তুই যে সারা বছর যে ইনকাম করি তোর ইনকামটা ট্যাক্সেবল হয়নি, ট্যাক্স দেওয়ার মতন হয়নি, কিন্তু তোকে ডিমড এসএসসি বলা হতে পারে, ঠিক আছে। স্টিল হি উইল বি ট্রিটেড অ্যাজ ডিমড টু বি এসএসসি, তাকে এসএসসি মনে করা হতে পারে, ঠিক আছে। তো দ্য পার্সন হু ইজ রিপ্রেজেন্টেটিভ অর অ্যান এজেন্ট অফ নন রেসিডেন্ট উইল বি ট্রিটেড অ্যাজ, আগে বললাম। যেমন তোর বস বিদেশে থাকে, তোকে এই দেশে রেখে দিয়েছে, তুই এজেন্ট, তাহলে তোকে কি ডিমড এসএসসি মনে করা হবে, ঠিক আছে। তো এই হয়ে গেল কাজকর্ম এখান দিয়ে। তোকে একটু বলে দিই হেডস অফ ইনকাম, আগের দিন পড়েছিলাম তো, একটু বল আমাদের কটা হেড আছে, পড়েছিলাম আগের দিন, কটা হেড আছে আমাদের, বল বল কটা হেড আছে আমাদের। তো না বললে কি করে হবে, এই দেখ বোর্ডের দিকে তাকিয়ে বল, দেখে দেখে বল, আমি দেখাচ্ছি। এই দেখে দেখে বল কটা হেড আছে, দেখ দেখে দেখে বল কটা হেড দেখতে পাচ্ছিস, কটা হেড আছে লেখা আছে, দেখ পর পর কটা হেড দেখতে পাচ্ছিস বল। পাঁচটা হেড, দেখ পাঁচটা হেড নাম পর, কি কি লেখা, প্রথম হেডের নাম কি, ইনকাম ফ্রম স্যালারি, সেকেন্ড হেডের নাম কি, ফ্রম হাউস প্রপার্টি, থার্ড হেডের নাম কি, প্রফিট এন্ড গেইনস ফ্রম বিজনেস আর প্রফেশন, ফোর্থ এর নাম কি, ক্যাপিটাল ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন, আর লাস্ট হেড ইনকাম আদার সোর্স। পরীক্ষা দেবে তো, তো পড়তে হবে। তো আগের দিন বললাম আমাদের হেডস অফ ইনকাম কটা আছে, পাঁচটা হেড আছে, পাঁচটা হেডের নাম পড়লাম তো এখানে, পাঁচটা হেডের নাম পড়লাম। এখানে কি বলে, এটাকে বলে হেডস অফ ইনকাম। তাহলে তোকে যদি বলে তোমার হেডস অফ ইনকাম কটা, পাঁচটা। বল সোর্স অফ ইনকাম কটা, সোর্স অফ ইনকাম আনলিমিটেড। কি বললাম, ডিফারেন্স পেলি। একটা কি বলে স্যার হেডস অফ ইনকাম, তো হেডস অফ ইনকাম তো স্যার পাঁচটা আছে, সোর্স অফ ইনকাম আনলিমিটেড। এটাই হচ্ছে ডিফারেন্স, করতে গেলে তোকে জানতে হবে তো। এই দেখ ডেফিনেশন কি বলেছে, হেডস অফ ইনকাম কাকে বলে, বলছে অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ইনকাম ট্যাক্স অ্যাক্ট ফর দ্য পারপাস অফ কম্পিউটেশন অফ টোটাল ইনকাম, ঠিক আছে, অল ইনকাম অফ দ্য এসএসসি শ্যাল বি ক্লাসিফাইড সাম ক্লাসেস, দিস ক্লাসেস আর নোন অ্যাজ হেডস অফ ইনকাম। আজকে আজকে আমাদের দেশে যে ইনকাম ট্যাক্স আইন, তাহলে আমি তো বিভিন্ন জায়গা থেকে ইনকাম করতে পারি, যে জায়গা থেকে ইনকাম করি না কেন, সরকার বলেছে এই পাঁচটাই হেড আছে, এই পাঁচটাই হেড আছে, এই পাঁচটা হেডকে যোগ করলে এখন হেডস অফ ইনকাম। এটাই বলতে চেয়েছে, শর্টে বললাম। কি বলেছে, অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ইনকাম ট্যাক্স অ্যাক্ট ফর দ্য পারপাস অফ কম্পিউটিং টোটাল ইনকাম, তুমি টোটাল ইনকাম কম্পিউট করার সময় এসএসসি সমস্ত ইনকামকে ক্লাসিফাই করে, মানে ক্লাসিফিকেশন করা হয় কিছু ক্লাসে, ক্লাসিফিকেশন করা কিছু ক্লাসে, এই ক্লাসগুলোকে বলা হয় হেডস অফ ইনকাম, ঠিক আছে। আর সোর্স অফ ইনকাম করে, সোর্স অফ ইনকাম আর দ্য অরিজিন ফ্রম হোয়ার দ্য ইনকাম অ্যারাইজেস, যেই যেই জায়গা থেকে ইনকামটা অ্যারাইজ হয় তার অরিজিন, দেয়ার আর নো লিমিটেশন রিগার্ডিং দ্য সোর্স অফ ইনকাম, ঠিক আছে। তো এই হচ্ছে সোর্স অফ ইনকাম, যেই যেই সোর্স থেকে তোর ইনকাম করেছিস। স্পেসিফিক আন্ডার দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট হেডস অফ ইনকাম আর স্পেসিফিক, হেডস অফ ইনকাম স্পেসিফিক হয়, পাঁচটা হেড ছাড়া অন্য কোনো হেড হয় না, কিন্তু বাট নো সাচ লিস্ট প্রোভাইডেড, সোর্স অফ ইনকাম এর কোনো লিস্ট হয়, এর কোনো লিস্ট নেই, যেমন একটা স্পেসিফিক পাঁচটা লিস্ট আছে, কোনো স্পেসিফিক কোনো লিস্ট নেই। রুল, income from a particular source is to be computed following the rule provided for the specific heads in which said income। দেখ আমি তোকে বললাম পাঁচটা হেড অফ ইনকাম, তো প্রতিটা হেডের কিছু না কিছু নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী তোকে করতে হবে। এর কোনো ব্যাপার, এরকম কোনো স্পেসিফিক রুলস নেই, বলছে বাট নো স্পেসিফিক রুলস ফর কম্পিউটেশন অফ সোর্স অফ ইনকাম। হেডস অফ ইনকাম কম্পিউট করার জন্য না, পার্টিকুলার যেই হেড, তার স্যালারি হেড, ওর কিছু রুলস আছে, বিজনেসের ওর কিছু রুল আছে, আদার্স সোর্সের ওর কিছু রুল আছে, ক্যাপিটাল গেইন হেড ওর কিছু রুলস আছে, তারপর হাউস বোর্ডে ওর কিছু রুল আছে, ওই রুল মেনে তোকে কাজ করতে হবে, কিন্তু এদের কোনো স্পেসিফিক রুল নেই। মেন ফিচার্স, এর মেন ফিচার্স কি, the heads of income at the destination, that is specific heads where they must go for the purpose of assessment। দেখ সাপোজ ধর তুই ধর কারোর কাছে টাকা পাই, ধর আমি কারোর কাছে টাকা পাই, ধর আমি যেই লোকের কাছে টাকা পাই, ধর আমি কারোর কাছে টাকা পাই, আমি কি যে কোনো লোকের বাড়ি গিয়ে ঢুকে গেলে হবে নাকি, যার কাছে টাকা পাই তার ঘরে ঢুকতে হবে, যার কাছে টাকা পাই তার ঘরের বেলটাইও টিপতে হবে। ধর আমি একটা ফ্ল্যাটে ঢুকেছি, ওই ফ্ল্যাটে এ বি সি ডি ই এফ জি এই অনেক ঘর আছে, ঠিক আছে, আমি তো সির ঘরে টাকা পাই, তো সির ঘরের বেল টিপবো নাকি এর ঘরে বেল টিপবো, সির ঘরে বেল টিপবো, এখানে তাই বলতে চেয়েছে। এই পয়েন্টটা, এই যে এই পয়েন্টটা তাই বলতে চেয়েছে, কোন পয়েন্টটা বললাম, রুল নাকি, না রুল তো হয়ে গেছে, মেন ফিচার্স এটাই বলেছে। তাহলে পার্টিকুলার তুই স্যালারি থেকে ইনকাম করেছিস, তাহলে ওটা কোন হেডে নিবি, তুই স্যালারি হেডে নিবি,
বাড়ি ভাড়া থেকে টাকা কামিস, কোন এনে নিবি? হাউস প্রপার্টি এনে নিবি। তাই এখানে বলতে যে দ্য হেডস অফ ইনকাম আর দ্য ডেস্টিনেশন দ্যাট ইজ স্পেসিফিক হেডস হোয়ার দে মাস্ট গো ফর দ্য পারপাস অফ অ্যাসেসমেন্ট। এটাই বলতে চাইছে। আর সাম ইনকাম আর দ্য অরিজিন ফ্রম দ্য হোয়ার ইনকাম অ্যারাইজেস, যেখান থেকে ইনকাম অ্যারাইজ হয়েছে সেইটা সোর্স অফ ইনকাম। নাম্বার, নাম্বার তো অলরেডি বললাম, এর 5টা নাম্বার আছে, এর কোনো স্পেসিফিক নাম্বার হয় না, আনলিমিটেড হতে পারে। ঠিক আছে, টার্মস। ঠিক আছে, হেডস অফ ইনকাম ইজ আ টেকনিক্যাল সোর্স অফ ইনকাম। এটা টেকনিক্যাল সোর্স অফ ইনকাম ইজ আ জেনারেল টার্ম, আর সোর্স অফ ইনকাম ইজ আ জেনারেল টার্ম। এটা হচ্ছে জেনারেল টার্ম, এটা হচ্ছে টেকনিক্যাল সোর্স অফ ইনকাম ইজ জেনারেল টার্ম। এই বলেছে। জিটিআই আগের দিন বলে দিয়েছিলাম, 5টা হেড যোগ করলে তাকে জিটিআই বলে। এই দুটোর মধ্যে পার্থক্য, টোটালের সাথে জিটিআই পার্থক্য। দেখ, টোটাল ইনকাম কাকে বলে? আমরা 5টা হেড যোগ করলে যা বেরোয়, 5টা হেড যোগ করলে যা বেরোয় তাকে বলে জিটিআই। এই জিটিআই কাকে বলে? আমাদের হেডস অফ ইনকাম 5টা আছে, 5টা হেডস অফ ইনকাম যোগ করলে যে ফলটা বেরোয় তাকে বলা হয় গ্রস টোটাল ইনকাম। কি বলছি? গ্রস টোটাল ইনকাম ইজ দা এগ্রিগেট, এগ্রিগেট মানে যোগফল। কার যোগফল? অল দা 5 হেডস হবে, 5 হেডস অফ ইনকাম। 5টা হেডস অফ ইনকাম যোগ করলে যা বেরোয় তাকে বলে গ্রস টোটাল ইনকাম। ঠিক আছে? আচ্ছা, বিফোর ডিডাকশন আন্ডারস্ট্যান্ড 80C টু 80U। দেখ, আমি তোকে বলে দিই ব্যাপারটা, বুঝিয়ে দিই যাবে। দেখ, টোটাল ইনকাম দেখা, টোটাল ইনকাম কাকে বলে? টোটাল ইনকাম আমাদের 5টা হেড বললাম। 1 নম্বর হেড কি? শর্টে লিখছি, ইনকাম ফ্রম স্যালারি। সেকেন্ড হেড কি বললাম? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। থার্ড হেড কি বললাম? পিজিবি, প্রফিট গেইন বিজনেস প্রফেশন। ফোর্থ হেড কি বললাম? ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন। লাস্ট হেড কি বললাম? ইনকাম ফ্রম আদার সোর্স। এই 5টা হেড যোগ করলে তাকে কি বলে? জিটিআই। মনে রাখবি কি বললাম? জিটিআই। জিটিআই এর ফুল ফর্ম গ্রস টোটাল ইনকাম। ঠিক আছে তো? এবার এর থেকে ছাড় বা মানে ডিডাকশন, ডিডাকশনকে বাংলায় বলে ছাড়। ছাড় পাওয়া যায় কত নম্বর ধারায়? আন্ডার সেকশন 80C থেকে আন্ডার সেকশন 80U। ঠিক আছে? বাদ দিলে যেটা বেরোয় তাকে কি বলে? টোটাল ইনকাম। তুই ডেফিনেশন ইজিলি ওখানে কি লেখা আছে ইজিলি বুঝতে পারবি। তাহলে তোকে ওই এটার সাথে এটার পার্থক্য কি বলবি? জিটিআই কাকে বলে? স্যার জিটিআই 5টা হেড যোগ করলে তাকে জিটিআই বলে। ঠিক আছে? টোটাল ইনকাম কি বলবি? স্যার জিটিআই থেকে ডিডাকশন বাদ দিয়ে টোটাল ইনকাম বলে। বলতে পারি কি এই পয়েন্টটা? ভালো করে দেখ, এই পয়েন্টটা বুঝতে পারি কি বুঝতে পারি? ভালো করে দেখ, বোর্ডের দিকে তাকা, কিছু মুখস্থ করতে জাস্ট বোর্ডের দিকে তাকা। তোকে বলেছে এইটার সাথে এইটার পার্থক্য বল। তা তুই কি বলি? জিটিআই কাকে বলে? কি বলতে পারি জিটিআই কাকে বলে? 5টা হেড যোগ করলে কি বলে? জিটিআই। এবার যে টোটাল ইনকাম কাকে বলে? স্যার জিটিআই থেকে এটা বাদ দিলেই টোটাল ইনকাম। এরকম পয়েন্টই লেখা থাকবে। দেখ কি লিখেছে এখানে, ভালো করে দেখবি কি লিখতে দিয়েছে ওরা। ওরা লিখেছে টোটাল ইনকামকে বলে টোটাল ইনকাম মিনস গ্রস টোটাল ইনকাম অ্যাজ রিডিউসড বাই ডিডাকশন। দেখ, এটা টেকনিক্যাল ওয়ার্ড লিখেছে, বুঝতে না পারে তুই নিজের ভাষায় লিখেছে। কি লিখেছে শুনবি? এখানে বলেছে জিটিআই থেকে ডিডাকশন বাদ দিলে যা পড়ে থাকে তাকে বলে টোটাল ইনকাম। এই লাইনটার বাংলা করলে এটা দাঁড়ানো। কি বললাম বুঝতে পারলি? কি বললাম? জিটিআই থেকে 80 নম্বর ধারা ছাড় বাদ দিলে যেটা বেরোয় তাকে বলে টোটাল ইনকাম। বোঝা গেল এই লাইনটা পড়ে? নাকি আবার বলবো? টোটাল ইনকাম কি বললাম? টোটাল ইনকাম ওখানে লিখে কি দেখালাম? জিটিআই থেকে কি বাদ দিয়েছিলাম? 80 নম্বর ধারা ছাড় বাদ দিয়েছিলাম। তো এখানে কি লিখেছে? টোটাল ইনকাম মিনস দ্য জিটিআই অ্যাজ রিডিউস, রিডিউস মানে মাইনাস। জিটিআই থেকে মাইনাস কি? মাইনাস ডিডাকশন। জিটিআই থেকে ডিডাকশন মাইনাস কত নম্বর ধারা? এই দেখে হয়ে গেল, শেষ। আর কিছু না। এটা কি লিখেছে স্যার? জিটিআই কাকে বলে? 5টা হেড যোগ করলে তাকে বলে জিটিআই। দেখো ওরা তাই লিখেছে, জিটিআই ইজ দ্য এগ্রিগেট মানে যোগফল অফ অল দ্য 5 হেডস অফ ইনকাম। ঠিক আছে? তাই বলেছে স্যার, ওরা বলেছে 5টা হেড যোগ করলে তারপরে তাকে জিটিআই বলেছে। তারপরে আবার কি লেখা আছে? এই লেখার কি দরকার ছিল? বলেছে জিটিআই কোনটাকে বলে? ডিডাকশন বাদ দেওয়ার আগে না পরে? বল দেখি। আগে, তাই তো? আগে। দেখ, কারো যদি বুঝতে অসুবিধা হয়, জিটিআই কোনটা? এটা ডিডাকশন আর এটা জিটিআই। ডিডাকশন বাদ দেওয়ার আগে না পরে জিটিআই? তো ওটাই তো লিখেছে ওরা, ওরা তো এটাই লিখেছে। তাহলে বুঝতে পারলি প্রথম পয়েন্ট? বল, প্রথম পয়েন্ট বুঝতে পারলি? এবার তোকে বলেছে বলো দেখি কোন টাকার উপর গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়। কোশ্চেন সেকেন্ড পয়েন্ট এটাই বলেছে, এই যে এই টাকার উপর গভর্নমেন্টকে ট্যাক্স দেবো নাকি এই টাকার উপর গভর্নমেন্টকে ট্যাক্স দেবো। কমন সেন্স দেখবি, বলে দেখি দেশের কমন সেন্স খাটিয়ে বলতে পারবি কোন টাকার।
না, টোটাল ইনকামের উপর গভর্নমেন্টকে ট্যাক্স দেয়, টোটাল ইনকাম। ধর সাপোজ ধর এবছর ধর আমি 10 লাখ টাকা কামিয়েছি, এবছর 10 লাখ টাকা কামিয়েছি, গভর্নমেন্ট আমাকে 3 লাখ টাকা ছাড় দিল, তাহলে কত টাকা রইলো? 7 লাখ টাকা। অবশ্যই 7 লাখের উপর ট্যাক্স দেবো, 10 লাখের উপর কেন ট্যাক্স দেবো আমি? তাহলে ছাড়টা আমি সুবিধাটা নেবো না, বুঝতে পারি তো? তাহলে ট্যাক্স সবসময় দিতে হয় টোটাল ইনকামের উপর। এসএসসি পে ট্যাক্স অন টোটাল ইনকাম, ঠিক আছে? টোটাল ইনকাম ট্যাক্স দেবো। এটা কি বলেছে? এটা বলছে ইনকাম ডাজ নট ডিপেন্ড অন গ্রস টোটাল ইনকাম, সরি ইনকাম ট্যাক্স। তার মানে ওরা এই লাইনটার বাংলাটা কি বলতে চাইছে? আমরা কি বলেছি, গভর্নমেন্টকে ট্যাক্স দেবো কোন ইনকামের উপর? টোটাল ইনকামের উপর। আচ্ছা, গ্রস টোটাল ইনকামের উপর কি গভর্নমেন্টকে ট্যাক্স দিই? আমি বলেছি এই ইনকামের উপর গভর্নমেন্টকে ট্যাক্স দেবো, এই ইনকামের উপর কি গভর্নমেন্টকে ট্যাক্স দেবো? না না, এখানে লিখেছে ইনকাম ট্যাক্স ডাজ নট ডিপেন্ড, ইনকাম ট্যাক্স ডিপেন্ড করে না গ্রস টোটাল ইনকামের উপর। তাহলে ইনকাম ট্যাক্স কার উপর ডিপেন্ড করে? টোটাল ইনকামের উপর। লাইনের মানেগুলো তোকে বুঝতে হবে, ধরে ধরে পড়, বুঝিয়ে যাবে। আচ্ছা, এবার এটা তুই ফার্স্ট চ্যাপ্টারে পড়েছিলি, হয়তো এখন মনে নেই শিওর, ফার্স্ট চ্যাপ্টারে এমসিকিউ তে পড়িয়ে দিয়েছিলাম। এই যে আমরা যে ইনকাম করি তার উপর তো গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়, নির্দিষ্ট একটা রেট আছে না? রেট দুটো আছে, একটা ইনকাম ট্যাক্স রেট আর একটা ফাইন্যান্স রেট। একটা ইনকাম ট্যাক্স অ্যাক্ট ঠিক করে দেয় রেট, আর একটা ফাইন্যান্স অ্যাক্ট ঠিক করে দেয় রেট। দেখ এখানে লিখেছে টোটাল ইনকামের উপর যে গভর্নমেন্টকে ট্যাক্স দেবো সেটা কোন রেট আছে? ফাইন্যান্স অ্যাক্ট। মনে পড়ছে? পড়েছিলাম এমসিকিউ ছিল ফাইন্যান্স অ্যাক্ট। দুটো লাগছিল, একটা ইনকাম ট্যাক্স অ্যাক্ট, যদি তোর নর্মাল ইনকাম হয় তখন ফাইন্যান্স অ্যাক্ট, আর যদি লটারি থেকে ইনকাম হয়, ঠিক আছে, তখন কি বলেছিলাম? ইনকাম ট্যাক্স অ্যাক্ট। এইগুলো মনে রাখতে হবে তোকে। ইনফ্লুয়েন্স অফ রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, হ্যাঁ রেসিডেন্সিয়াল স্ট্যাটাস এর পরবর্তী চ্যাপ্টারে হয়তো আমরা আসবো রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। রেসিডেন্সিয়াল ইনফ্লুয়েন্স অফ রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কি বলেছে? বলছে টোটাল ইনকাম ডিপেন্ড অন দ্য রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, মানে আমার টোটাল ইনকাম ডিপেন্ড করে আমার রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের উপর, ঠিক আছে? At the income computation of total income, section 5, income tax shall not be considered. বলছে কি তোমার টোটাল ইনকামটা কিসের উপর ডিপেন্ড করবে? আমার রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, আমি কি ধরনের রেসিডেন্ট, আমি কি ধরনের রেসিডেন্ট তার উপর ডিপেন্ড করবে টোটাল ইনকাম, ঠিক আছে? রেসিডেন্ট যদি আলাদা হয়, দেখ রেসিডেন্ট যখন পড়বি তখন বলবো 3 রকমের রেসিডেন্ট স্ট্যাটাস হয়, কেউ অর্ডিনারি রেসিডেন্ট হয়, কেউ নন অর্ডিনারি হয়, কেউ নন রেসিডেন্ট হয়। তো রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের উপর তোমার ইনকামটা ডিপেন্ড করবে, ঠিক আছে? বলছে অ্যাকর্ডিং টু সেকশন 5 অফ দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট, গ্রস টোটাল ইনকাম ইজ অ্যাসেসড, ঠিক আছে, ইফ দেয়ার ইন এনি চেঞ্জ ইন রেসিডেন্ট স্ট্যাটাস দেন কম্পিউটেশন প্রসিডিওর অফ গ্রস টোটাল ইনকাম অলসো চেঞ্জ। ওটা তো নর্মাল কথা বলেছে, বলছে যে অ্যাকর্ডিং টু সেকশন 5, সেকশন 5 ইনকাম ট্যাক্স অ্যাক্টের 5 নম্বর ধারায় বলছে কি গ্রস টোটাল ইনকাম ইজ অ্যাসেসড, মানে 5 নম্বর ধারা অনুযায়ী গ্রস টোটাল ইনকাম বের করা হয়। ইফ দেয়ার ইজ এনি চেঞ্জ, যদি তোমার রেসিডেন্সিয়াল স্ট্যাটাসে যদি কোনো চেঞ্জ হয়ে যায় তাহলে টোটাল ইনকামও চেঞ্জ হয়ে যাবে, এটাই বলতে চেয়েছে। অ্যাডজাস্টমেন্ট অফ লস, অ্যাডজাস্টমেন্ট অফ লস কি বলতে চাইছে এখানে? অ্যাডজাস্টমেন্ট অফ লস, কারেন্ট ইয়ার এন্ড প্রিভিয়াস ইয়ার লস, কারেন্ট ইয়ার মানে এই বছর এবং আগের বছর লস এট দ্য ক্যালকুলেশন অফ গ্রস টোটাল ইনকাম, ঠিক আছে? ফর দিস লসেস আর নট কনসিডার্ড এট দ্য ক্যালকুলেশন অফ টোটাল ইনকাম, আর কিউমুলেটিভ লস প্রিভিয়াস ইয়ার ইজ অ্যাডজাস্টেড হোয়াইল দ্য, মানে মোট কথা এই বছরে কিছু লাভ হয়েছে, আগের বছর কিছু লস হয়েছে, এটা অ্যাডজাস্ট করা যায় গ্রস টোটাল ইনকামে। টোটাল ইনকামে অ্যাডজাস্টমেন্ট হয় না। টোটাল ইনকাম মানে সেট আপ করার সুবিধা পাবে। আমি সেট আপ কোথায় করতে পারি? এখানে সেট আপ করতে পারি। এটা কি গ্রস টোটাল ইনকাম? গ্রস টোটাল ইনকামে তুমি সেট আপ করতে পারবে, টোটাল ইনকাম সেট আপ করা যায় না, ঠিক আছে? তো রাউন্ডেড অফ কি হচ্ছে? গ্রস টোটাল ইনকাম, এইটা রাউন্ড অফ করা হয় না, এখানে রাউন্ড অফ করা হয়, এখানে রাউন্ড অফ করা হয় না, এখানে রাউন্ড অফ করা হয়, এই বলে দিয়েছে। আর মনে কিছু নেই, এবার অঙ্কে চলে আসতে পারিস তুই। এবার দেখ একটা করে অঙ্ক এখানে পড়ে দিচ্ছি, এখানেই শেষ করে দিচ্ছি, ঠিক আছে? এটা করছি শেষ করে দিচ্ছি। বলছে কি মিস্টার অর্ণব রয়, ঠিক আছে, ব্যবসা শুরু করে, আমি পিডিএফটা দিয়ে একবার দেখলেই হয়ে যাবে, ঠিক আছে? ব্যবসা শুরু করেছে, ঠিক আছে, কবে? 1 জানুয়ারি 2024, ঠিক আছে? আচ্ছা, এটা তো 24 হবে না, নতুন 25 হবে। আমাদের প্রিভিয়াস ইয়ারটা কত বল? 1/4/24 থেকে 31/3/25। ব্যবসা শুরু করিস কবে? 1/1/25, ঠিক আছে? তাহলে তোর প্রিভিয়াস ইয়ার কোন দিন থেকে কোন দিন হবে? এই দিন থেকে এই দিন হবে, একই না? ঠিকই ছিলাম, দেখ এটাই লেখা আছে, আমি আর পড়ে দেখলাম, সময় নষ্ট করলাম। তুই দেখতে পারিস এখানে তোর প্রিভিয়াস ইয়ার কি বলেছে। প্রিভিয়াস ইয়ার দেখ, এই বলেছে হিজ ইনকাম স্টার্ট 1 জানুয়ারি 24 থেকে প্রিভিয়াস ইয়ার দেখ এই তারিখ থেকে এই তারিখ অবধি, ঠিক আছে? শুধু এখানে যে ডেট গুলো লেখা আছে না, ডেট গুলো জাস্ট একটা বছর করে, ইয়ার গুলো 1 বছর করে সরে। হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন তো এখানে বলতে চাইছে কি, আচ্ছা বলছে হোয়াট উইল বি দ্য প্রিভিয়াস ইয়ার দিস বিজনেস এন্ড ইন হুইচ অ্যাসেসমেন্ট ইয়ার উইল বি ইনকাম, মানে প্রিভিয়াস ইয়ার অ্যাসেসমেন্ট দুটোই জানতে চাই।
তো প্রিভিয়াস ইয়ার তো 24-25 মানে 1-1-25 থেকে 31-32 এটা প্রিভিয়াস ইয়ার, এর অ্যাসেসমেন্ট ইয়ার 25-26 হবে। দেখ কি বলেছে একবার পড়ে নে। ওর ইনকাম স্টার্ট এই তারিখ থেকে হচ্ছে, তার প্রিভিয়াস ইয়ার কত হবে 1 জানুয়ারি 24 থেকে 31 মার্চ, মানে এটা 25 হবে, এটা 25 হবে, এটা 25 থেকে 25, এটা ইয়ার গুলো একটু চেঞ্জ করে নিবি, ঠিক আছে। তাহলে তোর প্রিভিয়াস ইয়ার কত হবে 24-25 এন্ড অ্যাসেসমেন্ট ইয়ার কত হবে 25-26, অ্যাসেসমেন্ট ইয়ার কত হবে 25-26, বুঝতে পারলি? এই হচ্ছে কোশ্চেন। হ্যাঁ বল। এইগুলো লেখা তাদের বড় বড় কোশ্চেন লিখতে হয়, বড় বড় অ্যানালাইসিস করতে হবে, যারা বড় উঁচু ক্লাসে পড়ে যাদের অ্যানালাইসিস করতে হবে তাদের অ্যানালাইসিস করতে হবে এত বড় করে। তোর তো অ্যানালাইসিস করার দরকার নেই, তোকে তো অপশন দেবে, তোকে অপশনে টিক মারতে হবে, ঠিক না? তুই যখন কলেজে উঠবি তখন এইগুলো অ্যানালাইসিস যখন করতে হবে তখন অ্যানালাইসিস করবি। এখানে কি লিখেছে, এমন কিছু লিখেনি ওরা লিখেছে আমরা জানি ইনকাম ট্যাক্স আইনে এত নম্বর ধারায় প্রিভিয়াস ইয়ার এই তারিখ থেকে শুরু এই তারিখ শেষ হয়, বাট এই অঙ্কে প্রিভিয়াস ইয়ার এই তারিখ থেকে এই তারিখ, ওই তো গল্প লিখেছে, ওই গল্প আকারে লিখেছে, গল্প লিখেছে। এবার কি বলেছে, কে কোন পার্সন, দেখ এটা তো পড়িয়ে দিয়েছিলাম, এটা তো আগের দিন বলে দিয়েছিলাম, এটা তার দেখে লাভ নেই, এটা পারবি তো পড়তে, যে অ্যান্সার দিয়ে দিচ্ছে একবার দেখে নিবি। এই দেখ এখানে 1 থেকে 10টা পয়েন্ট আগের দিন বুঝিয়েছিলাম, অশোক বাবু, ঠিক আছে, ইন্ডিভিজুয়ালের মধ্যে পড়ে। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি তোরা যে বোর্ডটা পড়ছিস, ঠিক আছে, এটা কিসের মধ্যে পড়ে, এটা কিসের মধ্যে পড়ে, এটা কোন পার্সন, আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন, ঠিক আছে। তারপর যে বিধান নাগরিক মঞ্চ, ঠিক আছে, এটা কিসের মধ্যে, লোকাল অথরিটি। তারপর বলছে কি মিলন সংঘ ক্লাব, দেখ বডি অফ ইন্ডিভিজুয়াল। আরামবাগ হাউজিং কোঅপারেটিভ সোসাইটি অ্যাসোসিয়েশন অফ পার্সন। এলআইসি কর্পোরেশন ইন্ডিয়া কোম্পানি, আর পার্টনারশিপ ফার্ম, এটা তো ওই ফার্মের মধ্যে পড়বে, ঠিক আছে। হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি এইচইউএফ এর মধ্যে পড়বে। লর্ড তারকনাথ অফ তারকেশ্বর মন্দিরের মানে ভগবান তারকনাথ, ঠিক আছে, সেটা কিসের মধ্যে পড়বে, ওটা ওই আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সনের মধ্যে পড়ছে, ঠিক আছে। দেখ আর লাস্ট কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন লোকাল অথরিটি, বেশ হয়ে গেল। সেম কোশ্চেন আবার দিয়েছে, এরকম টাইপের একটা কোশ্চেন দিয়েছে, দেখ একবার দেখে নিবি, নিচে অ্যান্সার লেখা আছে, ঠিক আছে, করে ফেলতে পারবি, বাট একবার করে রিডিং মেনে নিস, তাহলে কিন্তু সমস্যা হবে। এমসিকিউ করার আগে এই জিনিসগুলোকে পড়ে নে, তোর এমসিকিউ অনেকটা ইজি লাগবে করতে, ঠিক আছে। তো এইগুলো বলে দিয়েছিলাম, দেখ এইগুলো পারবি তো। কালীমাতা অফ দক্ষিণেশ্বর, ভারত সঞ্চার নিগম লিমিটেড, বলতে কি এটা কি হবে, ভারত সঞ্চার নিগম লিমিটেড কোন পার্সনের মধ্যে হবে, কোম্পানি, ঠিক। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন, ঠিক আছে তো। হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন লোকাল অথরিটি। ইউনাইটেড ক্লাব, দেখ ইউনাইটেড ক্লাবটা কি দিয়ে, পাঁচেরটা কি বডি অফ ইন্ডিভিজুয়াল, ঠিক আছে। আর পার্টনারশিপ ফার্ম অফ রাম অ্যান্ড রাবণ মিলে খুলেছে, তাহলে কি হবে এটা, পার্টনারশিপ ফার্ম। মিস্টার বিশ্বনাথ ঘোষ ইন্ডিভিজুয়াল, বর্ধমান হাউজিং কোঅপারেটিভ সোসাইটি, এটা কি হবে তোর, এটা হচ্ছে বডি এওপি হবে, অ্যাসোসিয়েশন অফ পার্সন, ঠিক আছে তো, পার্সন আছে। জয়েন্ট হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি এইচইউএফ, জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, এটাও কোম্পানি। এইটার নামটাই একই, কোনটা, নাইনে যেটা অ্যান্সারও জয়েন্ট, হ্যাঁ হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, এটা এইচইউএফ হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি। এবার দেখ আবার দিয়েছে, কি বলবো বল, একই পয়েন্ট বারবার করে তোকে চেক করাচ্ছে, তোর মনে আছে কিনা কোনটা কোন স্ট্যাটাস, জাস্ট বারবার পড়বি, তোকে পরীক্ষায় একটা দুটো স্ট্যাটাস দিতে পারে, তার একটা অপশন দিলে এটা কোন পার্সনের মধ্যে পড়ে, তাহলে এটা দেখে নিবি কোশ্চেন গুলো। ক্যালকাটা ইউনিভার্সিটি জানিস, বার্জার পেন্ট প্রাইভেট লিমিটেড, সোনালী ব্যাংক লিমিটেড, রাম অ্যান্ড শ্যাম, হু লিগাল হায়ার অফ যদু, মনে পড়ছে আগের দিন করেছিলাম, হু লিগাল হায়ার অফ যদু, যদু মারা গেছে তার লেগে, তার ওর ব্যবসাটাকে কন্টিনিউ করে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, ঠিক আছে। উইদাউট এন্টারিং দ্য পার্টনারশিপ, তখন এখানে পার্টনারশিপ ফার্ম হবে না, ঠিক আছে তো। শ্রী কালীমাতা এন্টারপ্রাইজ ফার্ম কনসিস্টিং কার্তিক, গণেশ আর শিবা, মানে দোকানের নাম কালীমাতা এন্টারপ্রাইজ, যেখানে কিনা 3 জন মিলে ব্যবসা করে, যেটা কি ফার্ম। কালীমাতা এন্টারপ্রাইজ মালিক কারা কারা, কার্তিক, গণেশ আর শিব, ঠিক আছে, 3 জন বিজনেস করছে। আর জয়েন্ট ফ্যামিলি কনসিস্টিং মিস্টার রানিত, মিসেস রানিত এন্ড দেয়ার সান রঞ্জিত, এইচইউএফ এর মধ্যে পড়ে। বিধাননগরী মিউনিসিপাল কর্পোরেশন লোকাল অথরিটি, তাহলে বুঝতে পারলি ব্যাপারটা, এইগুলো পড়ে নিবি, এত অব্দি বুঝতে পারছিস, এগুলো কিন্তু পড়ে নিবি, কিন্তু বারবার বলছি আমি পিডিএফটা পাঠিয়ে দেবো দেখে নিবি, নাহলে এমসিকিউ তুই না করে গেলেও তো হয়ে যাবে, এই পিডিএফটা ভালো করে পড়ে নিলে এমসিকিউ করতে পারবি, এটা না পারলে এমসিকিউ করতে পারবি না, এটা কিন্তু খুব জরুরি, একবার তোমার রিডিং মারলেই তো হবে। এবার তুই বাড়িতে পড়বি, যদি অসুবিধা হয় তুই আমাকে জিজ্ঞাসা করবি, এসে আমি তখন বুঝিয়ে দেবো ওই জায়গাগুলো। পরের সপ্তাহে এপিজের এমসিকিউ হবে, বলছে কি স্টেট দ্য পার্টিকুলার হেডস অফ ইনকাম আন্ডার হুইচ দ্য ফলোইং ইনকাম আর টু বি অ্যাসেসড আন্ডার দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট। খুব ভালো কোশ্চেন, মনোযোগ সহকারে শুনবি, এখানে অ্যানালাইসিস করে তোর অ্যানালাইসিস দেখে কি হবে, বলে অ্যানালাইসিস শুনে কি হবে, তোকে পরীক্ষায় অপশন দেবে, ধর এরকম একটা অপশন বললো, কি বলবে শুনবি তো, আমাদের কটা হেড বললাম, বল কোন হেডে আসে, তোকে লিখে দেবে হেডের নাম,
তুই টিক মারবি, ব্যাস হয়ে গেল। জাস্ট তুই মানেগুলো বুঝে নিয়ে পারবি, তুই নিজেই বলতে পারবি। অনারিয়াম, অনারিয়াম, অনারিয়াম মানে জানিস কি, সম্মান দেওয়া, সম্মান। অনারিয়াম মানে সম্মান দেওয়া, ঠিক আছে। অনারিয়াম পাচ্ছিস তুই স্টোরি রাইটিং অফ ফ্রম এবিপি পাবলিকেশন। এই তো আমরা যে বই পড়ছি না ক্লাস 11 দেখবি অনেক বইয়ের নিচে পেছনে পাবলিকেশন লেখে, তোর বই কিনেছিস তো দেখবি, দেখবি যে বিজনেস এই বইকে পাশে লেখা, নিচে লিখে দেশ পাবলিকেশন, দেবুক কনসার্ন বলে লেখা আছে। অ্যাকাউন্টেন্সি বই কিনে রবীন্দ্র লাইব্রেরি, ঠিক আছে। কস্ট ট্যাক্স এর বই কিনেছিস রবীন্দ্র লাইব্রেরি, তুই কিনেছিস ভট্টাচার্য ব্রাদার্স, ঠিক আছে। এক একজন এক একটা বই, ঠিক আছে। তো তো এই যেমন ধর এখানে ধর এটা এটা ক্লাস 11-12 কস্ট ট্যাক্স এর বই, এটা কি পাবলিকেশন কি আছে, এটা হচ্ছে তোর ভট্টাচার্য ব্রাদার্স, ঠিক আছে। এমনি এগুলো পাবলিকেশন। এটা কোন পাবলিকেশন দেখি তো, এটা এটা ল পয়েন্ট, এটা ল পয়েন্ট। ও আচ্ছা, তুই যখন ল এর বই কিনে ল পয়েন্টের বই কিনেছিস, ওটা ল পয়েন্টের বই, ঠিক আছে। ল পয়েন্ট ক্লাস 11-12 সিএলপি এর বই ল পয়েন্টই একমাত্র লেখে, আর কেউ লেখে না, ঠিক আছে। তো ল পয়েন্ট এগুলো কি পাবলিকেশন, ঠিক আছে, পাবলিকেশন। তো এখানে কি বলেছে, অনারিয়াম রিসিভ ফ্রম স্টোরি রাইটিং, তুই গল্প লিখলি ফ্রম এবিপি পাবলিকেশন, তাহলে তুই তো কিছু তো টাকা পয়সা পাবি। এবার তুই একটু ইমাজিন কর, ভাব, ভাবতে থাক আমাদের 5টা হেড, কোন হেডের মধ্যে হতে পারে ভাব। তুই যেই হেড ভাববি আমি অবশ্যই অ্যানালাইসিস করবো এটা ঠিক হতে পারে কি হতে পারে না, ভাব, ভাবতে হবে, ভাব। আমাদের 5টা হেড বলেছিলাম তো, 5টা হেড কি কি বলেছিলাম, স্যালারি বলেছিলাম, হাউস প্রপার্টি বলেছিলাম, বিজনেস বলেছিলাম, ক্যাপিটাল গেইন বলেছিলাম, আদার্স সোর্স বলেছিলাম। বল না, যে কোনো একটা বল না, কোন হেড? আদার্স সোর্স, তাই তো। এটা আদার্স সোর্সই হবে অ্যান্সার, এটা আদার্স সোর্সই হবে। কেন? দেখ, স্যালারি কারা পায়? যারা চাকরি করে। যে রাইটার বই লেখক কি চাকরি করে? ওকে সকাল 10টা থেকে 5টা ডিউটি করে না, স্যার হবে না। এটা হাউস প্রপার্টি, বাড়ি ভাড়া থেকে টাকা, এটা বাড়ি ভাড়া হবে না। আচ্ছা, এটা কেউ বিজনেস করলো, বিজনেস হয় কোনো না কোনো প্রোডাক্ট বেচতে হবে তো। ও কি, যে রাইটার সে কি দোকানে দোকানে কি বই বিক্রি করে, বইয়ের দোকান খুলেছে? না না স্যার, ও কি করে বিজনেস করছে? ও বিজনেস করছে না। আচ্ছা, ক্যাপিটাল গেইন, ক্যাপিটাল গেইন কোনো কিছু সম্পত্তি বিক্রি করলো না, এটা আদার্স সোর্সের আইডিয়া, এটা আদার্স সোর্সে আসবে। বুঝতে পারলি কি বললাম? এটা আদার্স সোর্সে আসবে। দেখ এখানে কোথাও লিখেছে, দেখ এখানে লিখেছে নিশ্চয়ই, এই দেখ কি লিখেছে, পয়েন্টটা দেখতে পাচ্ছিস তো, কি লিখেছে এখানে বল, এই দেখ। তোর ব্যাখ্যা পড়ার দরকার আছে, বল আমাকে, বল ব্যাখ্যা পড়ার দরকার আছে? তোর পরীক্ষা কি দেবে, অপশন দেবে, তুই লিখে দিবি, ঠিক আছে, লিখে দিবি, ঠিক আছে। এবার তুই জানতে চাইলে আমি অবশ্যই বলে দেবো কেন, কারণ এখানে মালিক কর্মচারী কোনো সম্পর্ক নেই, এখানে তাই লিখতে দিয়েছি। বাট আমি এখানে ব্যাখ্যা দিয়ে যাচ্ছি না সময় নষ্ট করে। 2 নম্বর, ডিভিডেন্ড রিসিভ ফ্রম স্টার্লিং কোম্পানি। স্টার্লিং মানে, স্টার্লিং কোম্পানি লিখেছে ব্যাপারে লন্ডন, মানে লন্ডনে একটা কোম্পানি আছে, যেই কোম্পানিতে তুই কি করেছিস, ধর তোকে টাকা আছে 5 লাখ টাকা ইনভেস্ট করে দিচ্ছিস, তোকে টাকা আছে, টাকা তোকে ভালো টাকা আছে, তুই স্টার্লিং কোম্পানি মানে ধর লন্ডনে, কোম্পানিটা লন্ডনে, লন্ডনে একটা কোম্পানিতে 5 লাখ টাকা ইনভেস্ট করেছিস। তাহলে তুই কোনো কোম্পানিতে যদি টাকা ইনভেস্ট করিস তার বদলে তুই কি পাবি, কি মনে হয় বল? প্রফিট পাবি, তাই তো। ও একটা বললো প্রফিট, ঠিকই বলেছে। দেখ, আজকে যদি আমি কোনো কোম্পানিতে ইনভেস্ট করি, যে কোনো কোম্পানি, সে আমি আমার লন্ডনের কোম্পানি করি বা ইন্ডিয়াতে কোম্পানির নাম বলতে কয়েকটা, একটা দুটো, আরে রিলায়েন্স কোম্পানি, রিলায়েন্স কোম্পানি ইন্ডিয়ান কোম্পানি, টাটা কোম্পানি, এগুলো তো ইন্ডিয়ান কোম্পানি। তো তুই ইন্ডিয়ান কোম্পানিতে টাকা লাগাতে পারিস, আবার ফরেন কোম্পানি টাকা লাগাতে পারিস। তা টাকা লাগালে তোর টাকা দিয়ে ওরা ব্যবসা করলো, ব্যবসা করে বছর শেষে লাভ হলো, লাভ হলে তোকে লাভের ভাগ দিতে হবে। লাভের ভাগকে আমরা কমার্শিয়াল ভাষায় কি বলি, ডিভিডেন্ড, ঠিক আছে। লাভের ভাগটাকে বলা হয় ডিভিডেন্ড, তাই লিখে দিলাম ডিভিডেন্ড রিসিভ ফ্রম স্টার্লিং কোম্পানি। তো তুই ডিভিডেন্ড পাচ্ছিস, তাহলে এটা তোর একটা ইনকাম হয়েছে, তাহলে কোন হেডে হতে পারে এটা, ভাব। হ্যাঁ বল, আদার্স সোর্স, অবশ্যই আদার্স সোর্স হবে। তাহলে তোকে ভাবতে হবে, তুই যদি অন্য কোনো পয়েন্ট যে মাথায় আসতে ভাবতে পারিস বাকি কোনো হেড, তাহলে তোকে অ্যানালাইসিস করবো। এটা এখন তুই বলিস না স্যার এটা স্যালারিতে আসবে, তুই বল স্যালারি থেকে কারা আসে, যারা চাকরি করে টাকা পায়। তুই কি এটা চাকরি করে টাকা পাই? না স্যার চাকরি করে টাকা পাই, এটা আদার্স সোর্সে আসছে। তাহলে বোঝা গেল এটাও আদার্স সোর্স হয়ে গেল 2 নম্বর পয়েন্টটা। দেখ এখানে লিখে 2 নম্বর পয়েন্ট কোথায় লিখেছে, দেখ 2 নম্বর পয়েন্ট দেখ কোথায় লিখেছে, কোথায় লিখেছে, এই যে, এই যে ইনকাম ও আদার্স সোর্স, দেখ এই দেখ। 3 নম্বর দেখ কি বলেছে, ডিভিডেন্ড। এটা তো অলরেডি বলে দিলাম, বল আমি তোকে বললাম না, সে তুই ইন্ডিয়ান কোম্পানিতেও টাকা লাগাতে পারিস, আবার ফরেনেও লাগাতে পারিস। ইনকাম যে হবে সেটা আদার্স সোর্সেই হবে, আদার্স সোর্সেই হবে। দেখি এখানে কি লিখেছে ওরা, ওরা কি লিখেছে দেখি, ওরা কি লিখেছে, ভুল লিখেছে ঠিক লিখেছে, ও এত অনেক বেশি কিছু লিখেছে। দেখ না, এত বেশি কিছু লেখার দরকার ছিল না, অ্যান্সার হবে ইনকাম ফ্রম আদার্স সোর্স। এখন তো বলি স্যার এই লাইনটার মানে বলতে পারলাম না, এই লাইনটার মানে তোকে বলে দিই শোন। আগে ভারতবর্ষে কি ছিল জানিস তো, যে তুমি টাটা কোম্পানি বা রিলায়েন্স কোম্পানিতে ইনভেস্ট করো, সেখান থেকে ডিভিডেন্ড পাও, তাহলে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে না। নতুন বর্তমানে যে ভারত সরকার নতুন নিয়ম চালু করেছে, যে না তুমি ইন্ডিয়ান কোম্পানি থেকে ডিভিডেন্ড পাও বা ফরেন থেকে ডিভিডেন্ড পাও, তোমাকে ট্যাক্স দিতেই হবে। এটা এই কথাটা বলেছে।
এটাই কথাটা বলেছে। বলছে আগে এই ধারায় ছাড় পাওয়া যেত, এখন বলছে এই ধারাটা উঠে গেছে। তা তোর জানার দরকারই নেই, ফালতু আমি জেনে কি লাভ? আমি জেনে কি করবো? তো আমি জানি ডিভিডেন্ড কোম্পানি, সরি ডিভিডেন্ড যদি পাই ইন্ডিয়ান কোম্পানি থেকেও পেতে পারি, ফরেন থেকেও পেতে পারি। টাকা পেলে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে, পাতি কথা। কোন হেডে আসবে? আদার্স সোর্সে, ব্যাস। আর কেউ জানার দরকার নেই। এই কি 1034 আমার জানার দরকারই নেই, আমি জেনে কি করবো এখানে? এবার অনেক অনেক স্কুল একটু মানে কি বলে পাকামি মেরে কোশ্চেন করে, পাকামি মেরে কোশ্চেন, বুঝিস তো? বলতে পারি যে ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি থেকে ডিভিডেন্ড পেলে, ঠিক আছে, আগে কত নম্বর ধারায় ছাড় পাওয়া যেত। এটা বলে পাকামি মেরে কোশ্চেন। না জানলেও চলে এখনকার দিনে, জানারই দরকার নেই। আমি কলেজে পড়েছিল, জানারই দরকার নেই। জেনে কি করবো? জেনে কি করবো? ও তখন লিখতো 1034। যখন এমসিকিউ করবো যদি থাকে তখন বলবো, আদারওয়াইজ বলার দরকার নেই, কারণ দরকারই নেই, এটা কোনো রেলিভেন্টই নয়, কারণ এখনকার দিনে রেলিভেন্টই নেই এর, ঠিক আছে তো? আচ্ছা শোন, এবার কি বলেছে? লয়ার রিসিভড রেমুনারেশন। লয়ার মানে বুঝিস তো? লয়ার ভালো করে বুঝবি, একটু বুঝিস না, বুঝে অ্যান্সারটা তুই ইজিলি পারবি। লয়ার রেমুনারেশন, রেমুনারেশন মানে কি? স্যালারি। কোথা থেকে স্যালারি পাচ্ছে বল? ল কলেজ থেকে স্যালারি পাচ্ছে, ল কলেজ থেকে। আমাদের সুরেন্দ্রনাথ ল কলেজ, ওখান থেকে ধর সাপোজ ওই কলেজ থেকে ও ও তোর স্যালারি পাচ্ছে, ঠিক আছে তো? তো বলছে পার্ট টাইম লেকচারার। বল দেখি এটা কোন হেডের মধ্যে আসবে? স্যালারি। পার্ট টাইম তোর স্কুল, এখন তো স্কুল পর্যন্ত পার্ট টাইম টিচার যারা আসে, ওদের তো একটা নির্দিষ্ট ডিউটি পালন করতে হয় নাকি? 10টা থেকে 3টে 2টো এরকম তো ডিউটি পালন করতে হয়। তা এটা কি প্রতিদিনও আসতে হয়? এটা কি কিসের মধ্যে আসে? স্যালারির মধ্যে আসে। এটা স্যালারি, ইনকাম ফ্রম স্যালারি। অ্যামাউন্ট রিসিভ ফ্রম টিভি গেম শো। দেখ না টিভি গেম শো, কত টিভি গেম শো শো হয় দেখ না। ওই তোর কনসার্ট হয় না, তোর দাদাগিরি হয়, তারপর তোর কেবিসি হয়, বুঝলি এরকম যে টিভি টিভি শো গুলো হয়। তাহলে এখান থেকে তুই কামাচ্ছিস, বল দেখি এটা কোন হেডস অফ ইনকাম হতে পারে? আদার সোর্স। কি পড়েই বুঝে যাচ্ছিস কি হবে? আচ্ছা, ইন্টারেস্ট রিসিভ ফ্রম পোস্ট অফিস সেভিং, এই আসতে ইন্টারেস্ট রিসিভ ফ্রম পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট। হ্যাঁ, খুব দরকার জানছেন কি? ও ঠিক আছে, পরে পরে তুলিস, এখন দরকার নেই সব। শোন, এখানে কি বলছে? এখানে কি বলছে? ইন্টারেস্ট রিসিভ ফ্রম পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট। আমরা পোস্ট অফিসে টাকা রাখি, অনেকেই পোস্ট অফিসে টাকা রাখে, জানিস তো? পোস্ট অফিস নাম শুনেছিস তো? পোস্ট অফিস, পোস্ট অফিসে আছে, পোস্ট অফিসে অনেকে টাকা পয়সা রাখে। তা পোস্ট অফিসে যদি টাকা পয়সা রাখি, পোস্ট অফিসে না কেউ রেকারিংও করে, কেউ সেভিংসও করে। তুই পোস্ট অফিসে আচ্ছা তুই ব্যাংকে সেভিংস করতে পারিস। ব্যাংকে তো আমরা সেভিংস করি, তোদের প্রত্যেকের ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট আছে, সেখান থেকে সুদ পাস। তেমনি পোস্ট অফিস সেভিংসে টাকা রাখলে সেখান থেকে সুদ পাওয়া যায়। বুঝতে পারছিস কি বলছি? মন দিয়ে শোন ব্যাপারটা কি বলছি। আজকে আমার ব্যাংকে অ্যাকাউন্ট খোলা আছে, আমার সেভিংসে অ্যাকাউন্ট খোলা আছে, সেখান থেকে সুদ পাই। তেমনি আমার পোস্ট অফিসেও সেভিংস খোলা আছে, পোস্ট অফিসেও আমার অ্যাকাউন্ট খোলা আছে, পোস্ট অফিসেও আমার অ্যাকাউন্ট খোলা আছে, ঠিক আছে তো? তো ওখানে আমার পোস্ট অফিসের সেভিংসে অ্যাকাউন্ট খুলেছে। এখন পোস্ট অফিসের নিয়ম করে দিয়েছে, তোদের বাড়িতে তোরা নাও জানতে, ওই বাড়ির লোককে জিজ্ঞাসা করতে হবে যে পোস্ট অফিসে কি বই করেছে, জিজ্ঞাসা করলে দেখবি বলবে। পোস্ট অফিসে বই করে, তার প্রতি মাসে বই করে, রেকারিং রেকারিং, প্রতি মাসে টাকাটা তুই তাকে রেকারিং বলে। তার প্রতি মাসে 500 টাকা করে তোর নামে একটা রেকারিং করা আছে। তো তুই 5 বছরের জন্য করেছিস, 5 বছরের জন্য একটা রেকারিং বই করেছিস। তা 5 বছর শেষ হয়ে গেলে তুই টাকাটা তুলে নিবি, টাকা তোকে দেবে না। এ আমার সঙ্গে হয়েছিল, টাকা দিচ্ছিল না। 10 বছর হয়ে গেছে, বলে টাকা, এখন টাকা দেবে না কেন? বলছে না টাকা দেবো না। বলছে কেন টাকা দেবো না? বলছে তোমাকে একটা সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে। আর টাকা নেওয়ার সময় তো সব কিছু বলোনি। বলছে না সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে, টাকাটা রেকারিং এর টাকাটা পুরো সেভিংসে ফেলবো, তারপর তুমি ওখান থেকে টাকা তোলো। কি বললাম বুঝতে পারছিস তো? কেউ যদি রেকারিং এ অ্যাকাউন্ট খুলে থাকিস, তাহলে তাকে সেভিংস অ্যাকাউন্ট খুলতেই হবে, ঠিক আছে তো? তাহলে কি বললাম বুঝতে পারছিস তো কি বললাম? তো ওটাই হচ্ছে, তুই যদি পোস্ট অফিসে তোর রেকারিং এর বই খোলা থাকে, তাহলে ওই টাকাটা একটা সময় তো ম্যাচিওর হবে। ম্যাচিওর ওরা কোথায় করবে? তোকে হাতে টাকা দেবে না, তোকে সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে, সেভিংস অ্যাকাউন্ট টাকা ট্রান্সফার করবে, তারপর ওখান থেকে তুই টাকাটা তুলবি। তাহলে কি বলতে পারলে? এখানে বলেছে পোস্ট অফিস সেভিংসে যদি তুমি টাকা রাখো, সেখান থেকে তো সুদ পাবো। এই সুদ পেলে গভর্নমেন্ট এর উপর ট্যাক্স নেয় না। আজকে ভাব, ব্যাংকে তুই টাকা রেখেছিস, তুই বছরের শেষে যে সুদ পাবি তার উপর গভর্নমেন্ট ট্যাক্স নেয়। গভর্নমেন্ট ট্যাক্স নেয়, ইন্টারেস্টের উপর গভর্নমেন্ট ট্যাক্স নেয়। কিন্তু পোস্ট অফিসে টাকা রাখলে, সেভিংসে টাকা রাখলে গভর্নমেন্ট কোনো ট্যাক্স নেয় না। কিন্তু একটা লিমিট আছে। লিমিট কত? 3,500 টাকা। 3,500 টাকার উপর হলেই গভর্নমেন্ট ট্যাক্স নেবে। সাপোজ তুই ইন্টারেস্ট পেয়েছিস পোস্ট অফিসে 4,000 টাকা, তাহলে গভর্নমেন্ট ওর থেকে 500 টাকার উপর ট্যাক্স নেবে। আচ্ছা স্যার আমি ইন্টারেস্ট পেয়ে 2,000 টাকা, কোনো ট্যাক্স নেবে না। কি বলছি বুঝতে পারলি তো? তাই এত তোর এই যে এত তোকে গল্পটা বললাম, এটা তোকে জানতে হবে ক্লাস 12-এ। এই গল্পটা জানতে হবে ক্লাস 12-এ থার্ড সেমিস্টারে, এত বড় গল্পটা, ঠিক আছে? বাট আমি তোকে এখনই বলে দিই। হ্যাঁ বল। না ব্যাংকে 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 তুই 10 টাকা পেলে 10 টাকা ওষুধ দিতে হবে, বুঝতে পারলি তো? তো এখানে কি বলতে যে ইন্টারেস্ট অন পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট আসবে তো আদার সোর্স, আসবে আদার সোর্স। কিন্তু এবারে কি লিখেছে, আমি যে কথাগুলো বললাম ওরা কি এই কথাগুলো লিখেছে, এটা আমি দেখবো 6 নম্বর পয়েন্টটা।
এই তো দেখ, আমি যে কথা বলি সেই কথা লিখেছি, ভালো করে পড়। বলছি ইন্টারেস্ট রিসিভ ফ্রম পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট উইল বি ট্যাক্সেবল। ট্যাক্স দিতে হবে কোন হেডে? স্যার আদার্স সোর্সে দিতে হবে, বাট এটা এক্সেম্পট হবে, মানে ছাড় পাওয়া যাবে কত টাকা অবধি? 3,500 টাকা অবধি ছাড় পাওয়া যায়। 3,500 টাকা অবধি ছাড় পাওয়া যায় একজনের জন্য। আর যদি দেখবি পোস্ট অফিসে অনেকে জয়েন্ট, আচ্ছা ব্যাংকে অনেকে জয়েন্ট অ্যাকাউন্ট খুলে জানিস তো, দেন পোস্ট অফিসে জয়েন্ট অ্যাকাউন্ট খুলে যায়, জয়েন্ট অ্যাকাউন্টে কিন্তু 7,000 টাকা, একজনের 3,500 আর দুজনের 7,000। এটা তোর না জানলেও চলবে, এটা তোর জানতে হবে ক্লাস 12। বাট এখানে আমি যখন কোশ্চেন করবো 11-12 হিসেবে তো করবো না, টপিক 11-12 ভেবে কি করবো? 5 হয়ে গেল। 6 নম্বর কি বলেছে? 6 হলো না, 7 নম্বর অ্যামাউন্ট রিসিভ ফ্রম সেল অফ ওয়াইল্ড গ্রাস। বুঝিস, সেল মানে বেচা, ওয়াইল্ড গ্রাস, গ্রাস মানে কি? ঘাস, ঘাস, ঠিক আছে, ঘাস বেচে টাকা পেয়েছিস, বল তুই বল, ঘাস বেচে টাকা পেয়েছিস, এটা কি হবে, কোন হেডে হবে? আদার সোর্স। আরে ঘাস বেচা বিজনেস, তুই ঘাস বেচা বিজনেস হয় কখনো? তোর বাড়ির বাইরে ঘাস হয়েছে, তুই কি ঘাস কি নিজে লাগিয়েছিস? না না, ঘাস বেচা বিজনেস না, এটা হচ্ছে তোর, এটা কি হবে? ঘাস বেচেছিস, এটা হচ্ছে তোর আদার সোর্সে আসবে। ঠিক আছে, আমি পড়বো, আমরা এগ্রিকালচার ইনকাম পড়বো ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারে পড়বো, ডিটেলসে পড়বো, ডিটেলসে জানবো ঘাস, ঘাস মানে এগ্রিকালচার ইনকাম জিনিসটা কি, সমস্ত ডিটেলস আর কৃষি আয়, অনেক কিছু আছে। তোর বাড়ির বাইরে দেখবি কোনো একটা লতানো পাতানো গাছ জন্ম নিয়ে নিল, তুই গাছটাকে বেচে তুই টাকা কামালি, তোর বাড়ির বাইরে ঘাস বেচে টাকা পেয়ে গেলি। ঠিক আছে, তো এরকম অনেক কিছু আছে, বুঝতে পারছি, অনেক কিছু আছে, সব বলবো, এগুলো সব ডিটেলসে বলবো। বাট এটা কিন্তু, এটা কিসের মধ্যে পড়ে? এই যে এটা আদার সোর্সের মধ্যে পড়বে। ঠিক আছে, অ্যাকচুয়ালি অনেকে জিজ্ঞাসা করে এটা না এগ্রিকালচার মানে কি? কৃষি আয়, কৃষি আয়। তাহলে এই লাইনটা পড়ে বুঝতে হবে আমাকে, এই যে ওয়াইল্ড গ্রাস বেচে আমি টাকা পেয়েছি, এটা কি আমার কৃষি আয়ের মধ্যে পড়ে? এটা কি কৃষি আয়? না, কৃষি আয় কাকে বলে? শোন, কৃষিকাজ কাকে বলে, এটা তোর সেকেন্ড সেমিস্টারে আমি তোকে বলে দিচ্ছি। এগ্রিকালচার ইনকাম কাকে বলে? এক তো ভারতবর্ষে হতে হবে, কোথায় হতে হবে? ভারতে হতে হবে, নাম্বার 1। নাম্বার 2, এখন ওই যে বললাম তোর বাড়ির বাইরে ঘাস হয়েছে, ঘাসটাকে তুই পুঁতেছিস? না, তোকে ঘাস পুঁততে হবে, মানে কোনো একটা যে কৃষি কাজ হতে, কৃষি ইনকাম হতে গেলে না কাজটা তোকে করতে হবে। আজকে ধর তুই তোর বাড়িতে একটা গাছ পুঁতলি, প্রতিদিন গাছটাকে পরিচর্যা করলি, গাছে হলুদ পাতা বেরোলো, কাঁচি দিয়ে কাটলি, সার দিলি, জল দিলি, মানে গাছটাকে নিয়ে তুই সারাক্ষণ পরিচর্যা করছিস, এখান থেকে ইনকাম হলো এগ্রিকালচার ইনকাম। বুঝতে পারলি তো? বুঝতে পারছি এগ্রিকালচার ইনকাম কাকে বলে? আজকে তুই ঘাস বিক্রি করে টাকা পেলে, কি করে এগ্রিকালচার ইনকাম হয়? এটা এই ঘাসটা কি হচ্ছে, আপনা আপনি হচ্ছে নাকি তুই নিজে ঘাসটাকে পুঁতেছিস? বল। আপনা আপনি, আপনা আপনিকে ইংরেজিতে বলে স্পন্টেনিয়াসলি, ঠিক আছে, বা স্বতঃস্ফূর্ত ভাবে, স্বতঃস্ফূর্ত ভাবে হয়েছে। তাহলে বুঝতে পারলি এটা তোর কিসের মধ্যে পড়বে? এগ্রিকালচার নয়, নন এগ্রিকালচার। ঠিক আছে, আমি খুব বেশি এগ্রিকালচার ডিটেলস বলতে পারলাম না, এগ্রিকালচার তো পড়বো সেকেন্ড সেমিস্টারে, যখন ডিটেলসে আলোচনা করবো। অ্যামাউন্ট রিসিভ ফ্রম ফার্স্ট প্রাইজ অফ লটারি, বল লটারিতে ফার্স্ট প্রাইজ দেবে, এটা আদার সোর্স, কোনো সমস্যা নেই, এটা জেনে রাখ, এখন না জানলেও চলবে, বাট আমি তোকে বলে দিচ্ছি, জাস্ট বলছি তোকে। যদি কেউ জিজ্ঞাসা করে লটারি থেকে যদি কেউ টাকা কামায় না, তার উপর গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়, কত % ট্যাক্স দিতে হয় জানিস? আমি বলেছি শুনে রাখ, 30%। এটা জেনে রাখ, এটা এখন না জানলেও চলবে, তোর ক্লাস 12-এ জানতে হবে, এটা 12 খুব জরুরি জিনিস। তাহলে কি বললাম, লটারি থেকে যারা লটারি জেতে না, ওদের গভর্নমেন্টকে ট্যাক্স দেয়, কত % ট্যাক্স দেয়? 30% ট্যাক্স দেয়, 30%, গভর্নমেন্টকে 30% ট্যাক্স দিতে হয়। ট্যাক্স দেওয়ার না এজ নেই। আচ্ছা শোন, রেন্ট, আচ্ছা শোন শোন না ভাই, পরে 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 এই সমস্ত পরে আলোচনা করবো, আগে শোন, তাতে শেষ করতে হবে। রেন্ট রিসিভ ফ্রম লেট আউট হাউস প্রপার্টি, আজকে তোর বাড়ি আছে, বাড়ি ভাড়া দিয়েছিস, বাড়ি ভাড়া দিয়ে বাড়ি ভাড়া দিয়ে টাকা পেয়েছিস, এটা কোন হেডে আসবে? একটা হেড আছে আমাদের, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। তারপর সোজা না, কোশ্চেন গুলো কঠিন লাগছে? কঠিন নাকি? জানাই যাচ্ছে। অ্যামাউন্ট রিসিভ ফ্রম সেল অফ হাউস বিল্ডিং, তোর বাড়ি বেচে টাকা পেয়েছিস, বল দেখি এটা কোন হেডে আসবে? ক্যাপিটাল গেন, ক্যাপিটাল গেন, ব্যাস হয়ে গেল, 10টা পয়েন্ট বলে দিলাম, বুঝতে পারলি তো কত সোজা? তারপরে দেখ কি বলেছে, বলছে অমিয় বাবু, অমিয় বাবু একজন স্কুল টিচার, ও প্রতি মাসে 30,000 টাকা করে স্যালারি পায়, বল এটা কোন হেডে আসবে? স্যালারি, ইনকাম ফ্রম স্যালারিতে আসবে। তারপর কি বলেছে, ফিজ রিসিভ বাই আ ডিরেক্টর, ফিজ রিসিভ বাই আ ডিরেক্টর কোম্পানি, কোম্পানির একজন ডিরেক্টর ফি পেয়েছে কেন? বোর্ড মিটিং অ্যাটেন্ড করেছে, এটা কোন হেডে আসবে? আদার সোর্স, আদার সোর্স, মানে কোম্পানির যে ডিরেক্টর হয় না, যেমন ধর রিলায়েন্স কোম্পানির ডিরেক্টর কে, আম্বানি, তো ও বোর্ড মিটিং অ্যাটেন্ড করেছে, তো বোর্ড মিটিং অ্যাটেন্ড করার জন্য ও ফি পেয়েছে। এবার কেউ বলছিল, কেউ অন্য কে কি বলছিলি বল, একটু চেষ্টা কর, স্যালারি বলেছিল কেউ, কেউ স্যালারি বলেছে, দেখ স্যালারি কাকে বলে। এবার তোকে বলি, আম্বানি, নিতা আম্বানি, ও তো সকাল 10টার সময় অফিসে ঢুকবে, তাই না? ও রিলায়েন্স কোম্পানি সকাল 10টায় ঢুকবে আর সন্ধ্যা 7টার সময় বেরোবে, তাই করবে কি? ও রোজ সকাল 10টায় ঢুকবে, 7টায় বেরোবে, করে? আম্বানি করে?
ওকে ওকে, ও তো কোম্পানির মালিক, ও করবে বোর্ড মিটিং অ্যাটেন্ড করে বেরিয়ে চলে যাবে। ওর সঙ্গে কি ওকে, বুঝতে পারলি তো, ও তো কোম্পানির মালিক, ও কি পাবে, ও ফি পাচ্ছে, ডিরেক্টর ফিস পাচ্ছে, এটা কিন্তু আদার সোর্সে আসবে। তাহলে আমার কথাটা বুঝতে পারছিস কি বলেন? তুমি যদি কোম্পানির এমপ্লয়ি হও তাহলে তোমাকে 10টা 5টা ডিউটি করতে হবে, রেগুলার ডিউটি করতে হবে, সেক্ষেত্রে স্যালারিতে আসবে। অর্থাৎ এখানে এই রুলটা বলছে যে তুমি যদি কোম্পানির এমপ্লয়ি হও তাহলে স্যালারি দেয়, আর যদি তুমি কোম্পানির এমপ্লয়ি না হও তাহলে আদার সোর্স। ঠিক আছে, জেনারেলি আমরা সবসময় আদার সোর্সই ভরিয়ে দেবে, আদার সোর্সই বলি। ঠিক আছে, রয় বাবু ও 10,000 টাকা প্রতি মাসে স্যালারি পায়, কোথা থেকে? ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পায়। কেন? পার্ট টাইম লেকচারার স্যালারি। তারপর ফ্যামিলি পেনশন নাম শুন, আচ্ছা ফ্যামিলি পেনশন নাম শুনি কখনো? ফ্যামিলি পেনশন কি? ফ্যামিলি কি বুঝিস ফ্যামিলি পেনশন সম্পর্কে বল। এই রিটায়ার হওয়ার পর তো পেনশন পায়। এই দেখ শোন, ধর মিস্টার এক্স চাকরি করতো, ও রিটায়ার করলো, ও পেনশন পেলো, ঠিক আছে। ফ্যামিলি পেনশন কি? মিস্টার এক্স মারা গেল, তখন পেনশনটা কে পাবে? ওর বউ পাবে, ওটাকে ফ্যামিলি পেনশন বলে। বুঝলি ফ্যামিলি পেনশন কোনটা কি? বুঝতে পারি না বলে এখনো। ফ্যামিলি পেনশন বুঝিস তো, হাজবেন্ড মারা গেলে তার ওয়াইফ যে পেনশন পায় তাকে বলে ফ্যামিলি পেনশন। ঠিক আছে, এটা আসে কোথায় জানিস? শোন শোন, এটা কোথায়? শোন শোন শোন, আদার সোর্সে। ফ্যামিলি পেনশন আদার সোর্সে আসে, কিন্তু পেনশন আর স্যালারিতে, পেনশন স্যালারিতে আসে। না না, ঠিক আছে ঠিক আছে, তুই তো চাকরি করতি, শোন না, তুই চাকরি করতি, চাকরি করে প্রতি মাসে টাকাটা পেতি কোন হেঁটে আসতো? স্যালারিতে। এবার তুই রিটায়ার করে গেলি, পেনশন পাচ্ছিস, তুই স্যালারি পাঠ করে আছিস। গভর্নমেন্ট বলে দিয়েছে তুমি পেনশন পেলে, তুমি রিটায়ার করার পর তুমি যে পেনশন পাও এটা স্যালারির মধ্যেই পড়বে। কিন্তু তুমি যদি মারা যাও তখন তোমার অবর্তমানে তোমার ওয়াইফ যে পেনশনটা পাবে, ওয়াইফ চাকরি করতে না, তোমার অবর্তমানে যে ওয়াইফ যে পেনশন পাবে সেটা আদার সোর্সে আসবে। এটা সরকার নিয়ম বলে দিয়েছে। ঠিক আছে, তো যাই হোক, ফ্যামিলি পেনশন এত কিছু জানার দরকার নেই, কি হবে এটা আদার সোর্স। ওকে, রয়্যালিটি বুঝিস? যারা বই লেখে তাদেরকে রয়্যালিটি দেওয়া হয়। যারা বই লেখে, এই যে তোর তুই যে পড়ছিস যে তোর অ্যাকাউন্টেন্সি দে দত্ত মুখার্জি, তাই তো, এই বইটা পড়ছিস, ওরা তো বই লিখেছে, বই লেখার জন্য কি পায়? রয়্যালিটি পায়। কি পায়? রয়্যালিটি পায়। এটা আসবে আলাদা। রয়্যালিটি মানে আরে বই লেখার জন্য কিছু পায়, সম্মান। আরে বই লেখার জন্য যে বই লিখে কিছু দিতে হবে, কি দেবে? ওটাকে রয়্যালিটি বলা হয়। যারা বই লেখে তারা রয়্যালিটি পায়, ওটা চলে আসবে আদার সোর্সে। স্যালারি রিসিভ ফ্রম পার্টনার, হ্যাঁ পার্টনার, এটা বল দেখি, এটা বল দেখি। নাও বলতে পারিস, কারণ এটা তোর নলেজ নেই, আমি বুঝিয়ে দেবো তাহলে। পার্টনারশিপ ফার্ম থেকে, আমি মাত্র বিজনেস পড়াচ্ছিলাম, তখন বলছিলাম না তো, 3 বন্ধু মিলে ব্যবসা করছে। 3 বন্ধু মিলে ব্যবসা করছে, এক বন্ধু থাকে বোম্বেতে, একজন থাকে ব্যাঙ্গালোরে, একজন থাকে কলকাতায়। স্যার ব্যবসা কোথায়? কলকাতায়। তাহলে বোম্বে আর ব্যাঙ্গালোরে যে থাকে তারা কি ব্যবসায় টাইম দেয়? ব্যবসায় টাইম দেয় কে? কলকাতায় থাকে। তাহলে কে, ও কি পাবে? বাকি 2জন তো চাকরি করে, ওরা তো স্যালারি পাচ্ছে। তাহলে যে ব্যবসাটাকে সারাক্ষণ দেখাশোনা করে, সেই ব্যবসাতে কি হবে? স্যালারি পাবে, স্যালারি পাবে। তাহলে পার্টনারশিপ বিজনেস থেকে পার্টনাররা স্যালারি পেতে পারে, এটা কে বলেছে? পার্টনারশিপ আইনে বলা আছে। পার্টনারশিপ বিজনেস পার্টনার স্যালারি পেতে পারে, পার্টনারশিপ আইনে বলা আছে। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে? বলছে স্যালারি রিসিভ বাই আ পার্টনার, পার্টনারশিপ বিজনেস থেকে পার্টনাররা স্যালারি পাচ্ছে। ঠিক আছে, এটা কোন হেডে আসবে? এটা কোন হেডে আসবে? দেখি কি বলিস, কোন হেডে আসবে বল বল বল। স্যালারি, ইনকাম ফ্রম স্যালারি না, আদার সোর্স। ইনকাম ফ্রম স্যালারিতে কারা আসে? যেখানে মালিক আর কর্মচারীর মধ্যে সম্পর্ক, ভালো করে বুঝবি, মালিক আর কর্মচারীর মধ্যে সম্পর্ক হলেই তার স্যালারিতে আসে। তাহলে বল, পার্টনারশিপ বিজনেসে তার আমি একজন পার্টনার, তা আমি পার্টনার মানে আমি কোম্পানির মালিক, দোকানের মালিক। ঠিক আছে, তাহলে আমি স্যালারি পাচ্ছি, মালিক যদি কোম্পানি থেকে স্যালারি পায়, সেটা কি করে মালিক আর কর্মচারীর মধ্যে সম্পর্ক হলো? সম্পর্ক হলো। আগে তোকে বুঝতে হবে, অ্যান্সার পরের কথা, আগে তোকে বুঝতে হবে। হ্যাঁ, মালিক করে স্যালারি। হ্যাঁ পেতে পারে। পার্টনারশিপ বিজনেস থেকে পার্টনাররা স্যালারি পেতে পারে। ধর আজকে আমরা 3জন মিলে ব্যবসা করছি, এবার ধর তোরা 2জন স্টুডেন্ট, তোরা সময় দিতে পারছিস না, আমি ধর ব্যবসাকে সময় দিচ্ছি। তাহলে আমি এই ব্যবসাকে সময় না দিয়ে আমি অন্য কোনো কাজ করতাম, সেখান থেকে তোকে টাকা কামাতে পারতাম। কিন্তু ব্যবসাকে টাইম দেওয়ার বদলে তোরা তো টাইম দিলে না, আমি টাইম দিলাম, তার বদলে আমার ব্যবসা থেকে কিছু নেওয়া উচিত। আমি ব্যবসা থেকে স্যালারি পেতে পারি। এটা কোর্ট কেস স্টাডি ছিল, কোর্টে কেস উঠেছিল, কেসে জেতা হয়েছিল। হ্যাঁ এটা ঠিক, এটা যুক্তি, এই যুক্তি আছে, অবশ্যই যুক্তি আছে। বাকি 2জন কেন? ওর কাজ করে যে স্যালারি পাবে, ওরা অন্য কিছু পাবে, ওরা যে কাজ করবে সেই স্যালারি পাবে। তা আমি কাজ করি, আমি স্যালারি পাবো, তাহলে আমি পার্টনারশিপ বিজনেসের স্যালারি পাচ্ছি। এবার প্রশ্ন হলো, স্যার স্যালারিতে ইনকাম স্যালারিতে আছে, ইনকাম স্যালারিতে কি আছে? যেখানে মালিক আর কর্মচারীর সম্পর্ক। তা আমার মালিক কে? আমার মালিক তো আমি। ঠিক আছে, তো আমি কি কর্মচারী না? তাহলে কোথায় মালিক কর্মচারী সম্পর্ক? এটা বিজনেসে আসে। পার্টনারশিপ বিজনেসে পার্টনার স্যালারি পেলে বিজনেসে আসে, পিজিইপিতে আসে, পিজিইপি বিজনেসে আসে। ঠিক আছে, আচ্ছা কি বলছে? রেমুনারেশন রিসিভ বাই আ টিচার। হ্যাঁ এটা তো বল, এটা বল, এটা বলতে পারবি? আমি শিওর এটা ভুল বলবি মনে হয় নাকি, বল।
রেমুনারেশন মানে স্যালারি, স্যালারি পাচ্ছে টিচার ফর এক্সামিং অ্যান্সার স্ক্রিপ্ট। কি বললি এটা বল? স্যালারি, তাই তো? আমি বলি আদার সোর্স। কেন আদার সোর্স? কি আদার সোর্স? কেন আদার সোর্স বল? কারণ আমি তো কোশ্চেন পেপার হয়তো প্রত্যেকদিন চেক করছি না। না, ওটা যুক্তি না। তুই তো বললি, বাট ওটা যুক্তি না। যুক্তিটা কিসের? আজকে ধর তোরা যে স্কুলে পড়িস, ঠিক আছে, যে স্কুলে পড়িস, কেউ না কোনো স্কুলে পড়িস, তো তুই ধর স্কটিশে পড়িস, ঠিক আছে তো? এবার ধর বোর্ড এক্সাম যখন হবে, আমাদের এইচএস যখন বোর্ড এক্সাম হবে না, ওই টিচারের হাতে খাতা আসবে, ওই টিচার খাতা দেখার জন্য টাকা নেবে। ভালো করে বুঝবি, টাকা নেবে। কিন্তু তোর যে 11-এ পরীক্ষা হবে না, খাতা দেখার জন্য টাকা নেবে না। কেন? ওই খাতা দেখার দায়িত্ব ওই টিচারের, তার জন্য ও কিন্তু মাইনা পায়। কিন্তু কিন্তু আজকে দেখ, আজকে বাইরের স্কুলের খাতা যখন ওই টিচারের হাতে আসবে, ও ওই খাতা দেখতে দায়বদ্ধ নয়। টাকা দিলেই দেখবে, নাহলে দেখবে না। এটা আদার সোর্স। বুঝতে পারলি? এটা বুঝে, এটা হচ্ছে লজিক, আর কোনো কারণ নেই, এটাই হচ্ছে কারণ। ঠিক আছে, এটা হচ্ছে কারণ। বাইরের স্কুলে খাতা আসছে, তাহলে এখানে কি বললাম বল? স্যালারি রিসিভ বাই আ পার্টনার ফ্রম আ সরি, এটা কেন? রেমুনারেশন রিসিভ বাই আ টিচার। টিচার যদি রেমুনারেশন পায়, কেন? খাতা দেখার জন্য। তোর স্কুলের খাতা দেখলে টাকা পাবে না, টাকা পাবে বাইরের স্কুলে খাতা দেখলে। তোর স্কুলে খাতা দেখার জন্য স্যালারি পাচ্ছি, ওটা আসবে না। বাইরের স্কুলে খাতা দেখলে টাকাটা পাবে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার স্কিম। এটা কে দেবে জানিস তো? বোর্ড দেবে, বোর্ড টাকা দেয়। পার খাতা পিছু কত টাকা দেয়? 6 টাকা বা 12 টাকা, এরকম কিছু একটা দেয়, বুঝিস তো? সেই টাকাটা পাবে। এটা ওর আদার সোর্স ইনকাম হয়ে গেল। ডিভিডেন্ড রিসিভ বাই আ শেয়ার হোল্ডার। আমি ধর টাটা কোম্পানিতে ইনভেস্ট করেছি। শেয়ার হোল্ডার কাকে বলে? যখন বিজনেস পড়াবো, কোম্পানি যখন পড়াবো, জনস্টক কোম্পানি, ওখানে বলবো শেয়ার হোল্ডার কাকে বলে। যে কোম্পানির শেয়ার কিনে তাকেই বলে শেয়ার হোল্ডার। শেয়ার হোল্ডারকে পাতি ভাষায় বলা হয়, নর্মাল ভাষায় বলা হয় মালিক। শেয়ার হোল্ডার মানে মালিক। ধর আমি টাটা কোম্পানির এক পিস শেয়ার কিনলাম, আমি হয়ে গেলাম টাটা কোম্পানির মালিক, মানে আমি হয়ে গেলাম টাটা কোম্পানির শেয়ার হোল্ডার। আরে যে শেয়ার হোল্ড করে তাকেই বলে শেয়ার হোল্ডার। তাহলে বুঝতে পারলি? তাহলে এখানে কি বলেছে বল? এখানে বলেছে ডিভিডেন্ড রিসিভ বাই আ শেয়ার হোল্ডার। তাহলে শেয়ার হোল্ডার, ধর আমি ডিভিডেন্ড পাচ্ছি, এটা কোন হেডে আসবে? আদার সোর্স। লাস্ট পয়েন্ট, রামবাবু রিসিভ 5,000 টাকা প্রতি মাসে লেট আউট প্রপার্টি। আচ্ছা, লেট আউট মানে জানিস তোরা? লেট আউট মানে জানিস? বলতে পারবি? লেট আউট মানে বাড়ি ভাড়া। লেট আউট মানে বাড়ি ভাড়া, হাউস প্রপার্টি থাকবে। তাহলে বুঝলি কটা পয়েন্ট? এই দেখ, এটা বাড়িতে করে নিবি। দেখ এখানে অ্যান্সার লেখা আছে, মানে মোটামুটি তোদের বোঝালাম তো বল? বুঝতে পেরেছিস তো? এখানে বোঝালাম, এখানে অ্যান্সার দেওয়া আছে। কোনো পয়েন্ট যদি বুঝতে অসুবিধা হয়, এখানে দেওয়া আছে, পরের দিন আমাকে মার্কিং করে নিবি, স্যার এই পয়েন্টটা বুঝিনি, আমাকে বুঝিয়ে দেবে। আমার কথাটা বুঝতে পারছিস তো? এখানে দেখ লেখা আছে, দেখ এখানে অ্যান্সার নিচে দেওয়া আছে, নিচে অ্যান্সার দেওয়া আছে। ঠিক আছে, শুনছো? বুঝতে পারছিস তো কি বললাম? নাকি এই পয়েন্টটা বলে দেবো? কি বুঝতে পারছিস না? আরে এইটাই বললাম এতক্ষণ, ওকে ওকে বললাম, এই কথাটাই বললাম ওকে। এই পয়েন্টে 4টা পরে বলে দিচ্ছি। এটা বুঝতে পারছিস তো? ইনকাম ফ্রম সেল অফ ট্রিজ, গাছ বেচে টাকা পেয়েছিস। এবং ওয়াইল্ড গ্রাস হুইচ গ্রোন স্পন্টেনিয়াসলি অ্যান্ড উইদাউট হিউম্যান এফোর্ট। বুঝে গেছিস সেটা? এটা বুঝতে পারছি, এটাই তো বলেছিলাম। এটা তো এগ্রিকালচার হবে, নন এগ্রিকালচার। আপনা আপনি হয়েছে, নন এগ্রিকালচার। তারপর ইনকাম অফ পোল্ট্রি ফার্ম। পোল্ট্রি ফার্ম বুঝিস তো? এই তোর, আরে এই যে মুরগি প্রতিপালন হয়, বিজনেস হিসেবে পড়লাম পোল্ট্রি ফার্ম। ঠিক আছে তো? তাহলে বল, পোল্ট্রি ফার্ম এটা কোন হেডে আসবে? পোল্ট্রি ফার্ম মানে কি? পোল্ট্রি ফার্ম কি হয় দেখবি তুই, 2-3টে মুরগি নিল, ওটা প্রজনন করে, তারপর আরো বাড়ালো, প্রজনন করে 2টো মুরগি থেকে। হ্যাঁ বল, কি বল? হ্যাঁ, এটা বিজনেস, অবশ্যই বিজনেস। 2টো থেকে 200, 2000 করতেই থাকছে ওরা, ওরা করে, যারা পোল্ট্রি ফার্ম আছে দেখবি এটা করে। এটা কিন্তু বিজনেসের মধ্যে, ওটা বিজনেসটা ওদের। ঠিক আছে তো? আমি একটা বাড়িতে গেছিলাম, ওর 2টো ছাগল ছিল, এখন 20টা ছাগল আছে, 2 থেকে 20 করে দিয়েছে। এটা প্রজনন সংস্থা। ঠিক আছে, এটা পড়েছিলি তোরা, লাইফ সায়েন্সে পড়েছিলি না? প্রজনন পড়েছিলি লাইফ সায়েন্সে, মনে পড়ে? জীবন বিজ্ঞানে। আচ্ছা দেখ কি বলছে এরপরে, তুই যেটা বলছিলি, দেখ শোন। আচ্ছা না, এটা বলিস তুই শেয়ার বেচে টাকা পেয়েছিস, বলতো এটা কোন হেডে আসবে? শেয়ার বেচে টাকা পেয়েছিস। কি রে, কি দেখছিস তুই? শেয়ার বেচে টাকা পেয়েছিস না, এটা ভুল। ক্যাপিটাল গেইন। কেন? দেখ এখন তো তুই কেন উদাহরণ আনতে পারিস না, কেন তুই এখন ট্যাক্স জানিসই না। এখন তোকে যা বলছে তোকে শুনতে হবে এগুলো, ঠিক আছে? কারণ আমাদের ভারত সরকার বলে দিয়েছে, অনেকদিন আগে ভারত সরকার বলেছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট, শেয়ার বেচে যখন টাকা পয়সা পাও, ওটা ক্যাপিটাল গেইনে আসবে। ঠিক আছে, আদার সোর্স নয়। শেয়ার ছোটখাটো ইনকাম নয়, শেয়ার বেচে টাকা পাওয়া, ঠিক আছে তো? অনেক বড় ইনকাম। সরকারের উপর ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স, ক্যাপিটাল গেইন ট্যাক্স বসিয়ে দেবে, ঠিক আছে তো? ক্যাপিটাল গেইন ট্যাক্স ছোটখাটো ট্যাক্স নেই, বড় সড়ো লম্বা চড়া ট্যাক্স আছে। 20% ট্যাক্স আছে, ঠিক আছে তো? আর এখন তো যদিও নিয়ম নিয়ে এসছে, 12.5 নিয়ে এসছে। শোন, রেমুনারেশন রিসিভ বাই আ টিচার, ও এটা মিস করে গেছে। ইন্টারেস্ট রিসিভ, ইউটিআই মানে ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া। ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া, অনেকে এখানে টাকা লাগে। পাতি কথা একটু বলি, মিউচুয়াল ফান্ড। অত বুঝতে না পারে সরকার মিউচুয়াল ফান্ড বুঝে নেয়।
মিউচুয়াল ফান্ড টাকা রেখেছিস, সেখানে ইন্টারেস্ট পেয়েছিস, ইনকাম হয়েছে আদার সোর্স, সোর্স হিসেবে আদার সোর্স। অত ওটা একটা বন্ড, ওটা একটা অনেক রকম বন্ড হয়, US-64 বন্ড, ঠিক আছে। সবকিছু যখন তুই বুঝতে পারবি, একবার তোকে পড়তে হবে, আর যত দিন যাবে তুই আস্তে আস্তে জানতে পারবি, একদিনে সব জানতে পারবি না এগুলো, ঠিক আছে তো। রেমুনারেশন রিসিভ বাই আ টিচার ফ্রম হিজ স্কুল, এটা বলেই দিচ্ছি আগে, স্কুল থেকে টিচার স্যালারি পেয়েছে, এটা কি হবে? এই স্যালারি সরি, আদার সোর্স কেন, স্যালারি আসবে। রেমুনারেশন রিসিভ বাই আ টিচার, এটা তো বলেই দিলাম আদার সোর্স। রিপিট হচ্ছে তো পয়েন্ট। ইউনিভার্সিটি কোশ্চেন, এটা তো আমি ভুল করে এখানে ঢুকে দিয়েছি, এটা এখানে দেওয়া উচিত ছিল, এটা হচ্ছে বিকম এর কোশ্চেন, বিকমে আসছে তো, জেনে কি হবে এই সমস্ত কোশ্চেন, এই সমস্ত কি হবে। হ্যাঁ তুই এটা করতে পারিস, এটা তোর ইয়েতেই আছে, ভাব বিকমে একটা কোশ্চেন এসছে, দেখ বিকমে 17 সালে এই কোশ্চেনটা এসছে, যেটা তুই নিজেই পারবি করতে, এখনই পারবি করতে। বলছে ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 24-25 ফাইন্ড আউট দ্য প্রিভিয়াস ইয়ার, করতে বলছে নতুন একটা ব্যবসা শুরু করেছিস 1-1-24, স্যার এটা কি আছে অ্যান্সার, 1-1-24 থেকে 31-3-25, এই অঙ্কটা এসেছিল বিকমে এসেছিল 2 নম্বর দিয়েছিল। বুঝলি কি জানতে চেয়েছিল বল, বুঝতে পেরেছিস ব্যাপারটা, কোশ্চেনটা পড়ে ওকে বুঝে গেছিস। ওই অ্যান্সার দিয়ে দিই, দেখ অ্যান্সারটা এখানে লিখে দিয়েছি, অ্যান্সার এখানে লেখা আছে, এক লাইনে শেষ, ঠিক আছে তো, এগুলো কিছু দরকার নেই। এটা তো বল বিকমে আসছিল, কে কোন পার্সন, সোনারপুর মিউনিসিপালিটি, কি বলবি? লোকাল অথরিটি, এরকম কোশ্চেন পরীক্ষা দিয়েছিল, ঠিক আছে। এবার দেখ হেডস অফ ইনকাম, কোনটা কোন হেডে আসে, দেখ বিকমে এসেছিল সমস্ত কোশ্চেন, কোনটা কোন হেড বল। মিতালি রিসিভ রেন্ট, মিতালি ভাড়া পাচ্ছে, বাড়ি ভাড়া পাচ্ছে, বল কোন হেডে আসবে? হাউস প্রপার্টি, তাই তো। চৈতালি উইডো, বিধবা হয়ে গেছে, ঠিক আছে, ওই 1,20,000 টাকা পেনশন পাচ্ছে, কোন হেডে আসবে মতো বললাম? আদার সোর্স। বিকমে এসছে কোশ্চেন, দেখ 22 সাল অনার্স, রিসেন্ট এসছে, রিসেন্ট, ঠিক আছে। দেখ নেক্সট কোশ্চেন বলছে, দেখ বলছে কি তুই সেল অফ হাউস প্রপার্টি, বাড়ি বেচে টাকা পেয়েছিস, স্যার ক্যাপিটাল গেইন। তারপর কি বলছে, রেমুনারেশন, স্যালারি পাচ্ছিস, টিচার স্যালারি পাচ্ছে, পেপার সেট কই, আদার সোর্স। তারপর পেনশন রিসিভ বাই আ রিটায়ার্ড পারসন, নট আ উইডো, বলেনি স্যালারি, ঠিক আছে তো। দেখ বিকম এসছে, হ্যাঁ তো বিকমে কি মিথ্যা লিখবো নাকি এখানে, মিথ্যা লিখবো? হ্যাঁ কোথায় কোথায় কোথায়, হ্যাঁ মানে অ্যাক্ট করছে, মানে কাজ করছে, পেপার সেট করছে, টিচাররা পেপার সেট করছে, পেপার সেট করার জন্য টাকা পায় অনেক। আচ্ছা আস্তে কথা বলিস কথা বলিস না, দেখ এই এমসিকিউ দেখ, এটা দেখ এমসিকিউ দেখ, এইগুলো এমসিকিউ। মিস্টার সতীশ আগরওয়াল ও ব্যবসা শুরু করেছে কবে? 1/7/24-এ। বলছে বলো ওর প্রিভিয়াস ইয়ার কত হবে, তুই বল। 1/7/24 ব্যবসা শুরু করলে 1/7/24 থেকে 31-3-25 অব্দি যাবে, এটাই ওর প্রিভিয়াস ইয়ার। দেখি ক্যান্সার কি লিখেছে, ও তো অনেক গল্প লিখবে, এত গল্প তোকে জেনে লাভ নেই, তুই অঙ্কটা এখান দিয়ে পড়, এখান দিয়ে। সতীশ ব্যবসা শুরু করেছে এই তারিখে, তাহলে প্রিভিয়াস ইয়ার কত হবে? 24-25, মানে প্রিভিয়াস ইয়ার 24-25, অ্যাসেসমেন্ট ইয়ার 25-26, তাই তো। ওরা কি লিখতে যে ভালো করে বোঝে, ডেট হিসেবে লিখে নি, প্রিভিয়াস ইয়ার হবে 24-25, অ্যাসেসমেন্ট ইয়ার 25-26। যদি পরীক্ষায় অপশনে ডেট লেখা থাকে তখন লিখবি 1/7/24 থেকে 31-3-25, যেরকম অপশন থাকবে তুই সেরকম অ্যান্সারে যাবি। নেক্সট, মিস পারমিতা সেন ক্লোজ ডাউন, ওর ব্যবসাটা বন্ধ করেছে 31 আগস্ট 24-এ। প্রফিট আর্ন ফ্রম দ্য ইয়ার হিজ ইনকাম বিজনেস ডিউরিং দ্য পিরিয়ড 1 এপ্রিল 24 থেকে 31 আগস্ট 28। ওর অ্যাসেসমেন্ট ইয়ার কত হবে? শিখিয়েছিলাম, বলতে পারবি? দেখ অ্যান্সার দেখে নে, এর অ্যাসেসমেন্ট ইয়ার কত বলেছে, দেখ এখানে অ্যান্সার, দেখ অ্যাসেসমেন্ট ইয়ার কি বলেছে, দেখ এখানে দেখ কি বলেছে, এটা সিম্পল অ্যান্সার বলেছে। আমি কি বলেছিলাম মনে পড়ে? একটা কথা বলেছিলাম, আমি বলেছিলাম এবছর টাকা কামালে ট্যাক্স পরের বছর দিতে হয়, কিন্তু এক্সেপশন কি বলেছিলাম, কিছু কিছু কেস আছে এই বছর টাকা কামালে ট্যাক্স এবছরই দিতে হবে। তুই ব্যবসা বন্ধ করে দিচ্ছিস, তো ব্যবসা বন্ধ করে দিলে সরকার পরের বছর তোকে খুঁজে পাবে কোথা থেকে? পাবে না খুঁজে। তাই বলছে এই বছর তুমি যদি ব্যবসা বন্ধ করে দাও, তাহলে এই বছর তোমার এই বছরের প্রিভিয়াস ইয়ার এটাই অ্যাসেসমেন্ট ইয়ার। তার মানে এক্ষেত্রে অ্যাসেসমেন্ট ইয়ার কত হবে দেখ দেখি, 24-25 হবে, 24-25 অ্যাসেসমেন্ট ইয়ার হবে, তাই তো বলেছে। হোয়াট উইল বি অ্যাসেসমেন্ট ইয়ার 24-25, দেখি আমি দেখি এখানে কি বলতে চাইছে, এখানে কি বলতে চাইছে দেখছি, বলছে দেখছি না, দাঁড়া না, অফ। অ্যাকর্ডিং টু সেকশন 176, the income of discontinued business for the period starting 1st April for the assessment year to the date of
may be charged to tax in the assessment since the business is discontinued 31st August 2024. Thus, income from such business may be assessed in the assessment year 24-25. দেখিস তো অ্যাসেসমেন্ট ইয়ার কত 24-25, কারণ যে তুমি যদি ব্যবসা বন্ধ করে দাও তাহলে তোমার প্রিভিয়াস ইয়ার অ্যাসেসমেন্টের সেম হবে, এখানে প্রিভিয়াস ইয়ার 24-25, অ্যাসেসমেন্ট ইয়ারও 24-25 হবে। However, if the assessee wants, then such income may be assessed in the assessment year 25-26। ঠিক আছে, ও চাইলে 25-26 করতে পারে, বাট এটার কারেক্ট অ্যান্সার কি করবি 24-25, কারণ আমরা জানি ব্যবসা বন্ধ করে দিলে কি হয়। ঠিক আছে, এটা 24-25 হবে অ্যান্সার। ঠিক আছে, এটা তো তোকে পড়িয়েছি, এটা আমি আর রিপিট করবো না, এটা নিজে নিজে করবি, অ্যান্সার নিচে লেখা আছে। বল, এটা পারবো না কোনটা কোন পার্সনের মধ্যে পড়ে, এটা জানিস, পড়িয়ে দিয়েছি, লিখে দিয়েছি অ্যান্সার। এটাও পড়াবো না, এইমাত্র তোকে পড়ালাম, এটাও পড়াবো না, এটা তোকে এইমাত্র পড়ালাম। কোনটা কোন হেডস অফ ইনকাম বল, এটা অ্যান্সার দিয়ে দেবো, এখানে নিচে লেখা আছে। যদি বুঝতে অসুবিধা হয় কোনো পয়েন্ট, সেই পয়েন্টটা আমাকে জিজ্ঞাসা করবি, আমি সেই পয়েন্টটা অবশ্যই বোঝাবো, এখানে অ্যান্সার লিখে দিয়েছি। বুঝতে পেরেছিস তো, সময় নষ্ট করছি না, যদি অসুবিধা হয় পরের দিন বোঝাবো। এবার দেখ কোনটা আবার দিয়ে কোনটা কোন হেডস অফ ইনকাম বলতে পারবি। আবার বলছি, যদি কোনো অসুবিধা হয় দেখবি বাড়িতে, সেই পয়েন্টটা মার্কিং করবি, আমাকে বলবি, আমি সেই পয়েন্টটা পরের দিন বুঝিয়ে দেবো। ঠিক আছে, পিডিএফটা আজকে আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, যেখানে কথাতে এই অঙ্কগুলো করাবো না, পরের দিন করাবো, সামনে রেখে অঙ্কগুলো করিয়ে দেবো। এটা দুটো, তিনটে, চারটে, পাঁচটা, পরের দিন 5টা অঙ্ক করিয়ে দেবো। ঠিক আছে, 5টা অঙ্ক করিয়ে দেবো।